স্টুডিও ফ্রিকোয়েন্সি লাইভের নিবেদন হন্টেড 100-এ আজ আপনারা শুনবেন সতীর্থদের লেখা তিতির সেন সিরিজের শিকার খেলা গল্পের দ্বিতীয় অংশ। লেখকের জন্ম 1971 সালে কলকাতায়। বিধাননগর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন। ছোটবেলা থেকেই থ্রিলার আর অতিপ্রাকৃতিক গল্পকথার দিকে তার বিশেষ ঝোঁক ছিল। পরবর্তীকালে পেশাদার স্ক্রিপ্ট এবং স্ক্রিন প্লে লেখা শুরু করেন। কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপেও লেখালেখি করে থাকেন। তার অনেক ছোট গল্প বিভিন্ন গল্প সংকলনে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। লাশঘর ও অন্যান্য, তিতির দ্য চ্যাম্প গার্ল, ঘটকপুরের বিদঘুটে ঘটনা, অন্য ভূতের গল্প, অপ্রকাশিত রহস্য গল্প এবং আরও 2টি একক বই প্রকাশিত হয়েছে। তিতির সেন লেখকের সৃষ্ট একটি অনবদ্য ক্রাইম থ্রিলার চরিত্র। আজ গল্প পাঠে রয়েছেন ব্রতদীপ। অন্যান্য চরিত্রে অনন্যা, সৌরভ, নীল, পার্থ, আকাশ, অভিষেক, অমিত, রুবিনা, তৃষা, বর্ণালী এবং দেবাশিস। গল্পের সূত্রধার অনন্যা। প্রচ্ছদ অলঙ্করণে স্ক্রিবলিং মাইন্ড। শব্দগ্রহণ অনন্যা। আবহ এবং সম্পাদনায় আর্য। পরিকল্পনা এবং পরিচালনায় অনন্যা। শুরু হচ্ছে আজকের গল্প, আবার শিকার খেলা। ক্যাফের সামনে এসে বাইক থামালো মনোজ। মিনিট 10 দেরি হয়ে গেল। তিতির 5:05 আসতে বলেছিল। বাইক পার্ক করে একটু দম নিল। এই তিতির মেয়েটা বদ্ধ পাগল। রুমনিকে উদ্ধারের পর তিতিরকে যেন মনোজ কুণাল যেন ঠিক চিনতে পারছে না। রুমনির জন্য কি ভয়ঙ্কর বিপদের মধ্যে ঢুকে গেছিল। তিতির যেন আর ঠিক তাদের সেই ক্লাসমেট নয়, অন্য কোনো এক সাহসী লড়াকু মেয়ে তিতিরের খোলস পরে ঘুরে বেড়াচ্ছে। ক্যাফের কাঁচ দেওয়ালের বাইরে থেকে দেখল তিতির মেরুন গোলগলা টি আর খাঁকি কেপরি পরে 3 নম্বর টেবিলে বসে। এখন দেখা যাক আজ আবার এর কি বক্তব্য। কাঁচের দরজা ঠেলে ঢুকে এলো মনোজ। তিতির দেখতে পেয়ে হাত নেড়ে ডাকল, নিষিদ্ধ আর অশ্লীলতার মধ্যে তফাৎ কি জানিস? প্রথমটা সমাজ ভয় করে, এড়িয়ে চলে, আর পরেরটা এনজয় করে। আরে কি সব বলে যাচ্ছিস? হ্যাঁ, কার ডায়লগ? সোশ্যাল মিডিয়া থেকে ঝাড়া। আর এদের এই বার, ডান্স ক্লাব, ফ্ল্যাশ ট্রেড, ট্রাফিকিং এখনো নিষিদ্ধ নয়, তাই কাস্টমারেরও অভাব হয় না। তোরা তো কমপ্লেন লজ করেছিস। তোর আর রুমির এফআইআর নিয়ে পুলিশ এবার ওদেরকে নিষিদ্ধ করবে। ঘন্টা করবে। ওরা ফুল প্রুফ ইনফো আর ডিটেলস না পেলে কিছুই করতে পারবে না। বড়জোর প্যাসেজ এরিয়াগুলো কয়েকদিনের জন্য সিল করবে, তারপর আবার জেগে সেই। এখানে আসার পথে 2জন বাইকার আমার অটোটা ফলো করছিল। আমি ওদের শিকার কেড়ে নিয়েছি না। ওদের একটা ডেরা এখন আন্ডার সার্ভেলেন্স, সুতরাং আমি এখন ওদের টার্গেট। সুযোগ পেলেই অ্যাটাক করবে। কি বলছিস কি? আমি ফেঁসে গেছি রে মনোজ। রুমনির বাবা ওকে মালদায় ওর মামা বাড়ি পাঠিয়ে দিয়েছে। তোদের সবাইকে ওরা চেনে না, আর পড়ে রইলাম আমি। তুই জলপাইগুড়ি ছেড়ে দে তিতির, অন্য জায়গায় পালা। পালা মানে? মা এখানে আর আমি। তাছাড়া কলকাতায় প্রতাপগড়ে বাবা যে বাড়িটা কিনেছে, ওটা তো তালা দেওয়া পড়ে আছে। মা স্কুলের চাকরি ছেড়ে যেতে পারবে না, আমি একা কি করে যাই? তাছাড়া কি? ভূপতি খবর নিয়েছে গুরুং ট্রাফিক চক্রের একটা বড় অ্যাসাইনমেন্ট খুব শিগগিরই নেপাল ঘুরে থাইল্যান্ড আর দুবাই যাবে। সম্ভবত আমাকে ওদের সঙ্গে পাঠানোর প্ল্যান। মানে? শোন, রুমনিকে ওদের হাত থেকে বাঁচাতেই হতো, এবার আমি ফেঁসে গেছি। এখন নিজেকে বাঁচাতে হলে ওদের এখানকার মেইন ডেরাটাকে এক্সপোজ করতে হবে। আমি ওদের ওই জিপসি বার যাব। পুলিশকে কিছু সলিড লিড দিলে হয়তো ওরা আর আমিও বেঁচে যাব, কি জানি। মনোজ ঢোক গিলল। তিতির সত্যি খুব হেসে গেছে। পুরো গ্যাং ওকে ছেড়ে দেবে না, চিবিয়ে খাবে। তারপর হয় গোলাপ মহল্লায় কুঠি, নয়তো পাঁচা, নয়তো লাশ। তিতির, তুই কিন্তু আগুন নিয়ে খেলতে যাচ্ছিস। উপায় নেই রে ভাই, এ খেলা শেষ না করলে আমি শেষ। আমি এখন ওদের হিটলিস্ট টার্গেট। তুই গিয়ে কি করবি? ওরা তোকে চেনে, ধরা পড়লেই না।
সে তো এমনিই একদিন না একদিন ধরা পড়ব। স্কুল আছে, কোচিং আছে, কতদিন আর বাড়িতে বসে থাকবো। ভূপতির সঙ্গে একটা প্ল্যান বানিয়েছি, বুঝলি? সবাইকে বলছি না, শুধু তোরা আমার সঙ্গে আছিস কিনা বল। নীলদা আর তোদের ছাড়া আমি আর কারুককে ভরসা করতে পারি না। এসব পাগলামিতে তোকে কে হেল্প করবে তিতির? তোকে পেরে হয়তো তুম করে ওরা মেরে ফেলবে না, ব্যবসায় কাজে লাগাবে, তাড়িয়ে তাড়িয়ে মারবে। আমরা তো স্পটেই মার্ডার। আরে না না, আমি অন্যভাবে যাব। ভূপতি একটা ব্যাকডোর ওয়ে জানে। মেয়ে হিসেবে এন্ট্রি পাওয়া খুব একটা কঠিন হবে না। শুধু ওই পালের গোদা গরুংটাকে খুঁজে নিয়ে চলে আসবো, ব্যাস। শিলিগুড়ি পুলিশকে জানাবো উইথ আ স্ট্রং অপারেশন ভিডিও ফুটেজ। শিলিগুড়ি পুলিশ অনেক বেশি অ্যাক্টিভ। তিতির, তুই কি চ্যাংড়ামো মারছিস? হ্যাঁ, তুই চাইবি আর ওরা তোকে কোলে বসিয়ে সব খোঁজ খবরটা দেবে, তাই তো? এর চেয়ে সোজা যা গোলাপ মহল্লাতে গিয়ে জয়েন কর। ওরা তো তোকে ওখানেই লাস্টে। বাজে বকিস না তো। আমি ওদের মুখের শিকার রমণীকে বের করে এনেছি। রঘুর একটা চোখ নষ্ট, আমার জন্যই ভাইয়া অ্যারেস্টেড, আর আরেকজন তোদের হাত থেকে পালিয়ে গেছে। সে গিয়ে ওই পালের গোদা গুরুংকে নিশ্চয়ই সব বলেছে। কিছু না করলে ওরা আমায় ছেড়ে দেবে না। পুলিশ আর কতদিন প্রোটেক্ট করবে? মেক সেন্স মনোজ। আজ কাল পরশু হাওয়া ঠান্ডা হলেই ওরা আমায় অ্যাটাক করবেই। তার আগে একটা ডিফেন্স প্ল্যান তো করতেই হবে। কথাটা বলে তিতির কোল্ড কফি খেতে খেতে কি যেন ভাবছে। মনোজ কোল্ড কফির গ্লাসটা নিয়ে পিছিয়ে হেলে বসল। আগে ভাবেনি, কিন্তু তিতির তার কাছে অন্য মেয়ে হয়ে গেছে। একটা চাপা নিঃশ্বাস ফেলল মনোজ। তিতির খুব জেদি, ওকে সহজে আটকানো যাবে না। কি প্ল্যান করেছে মেয়েটা? এক মনে কোল্ড কফি খাচ্ছে। মেয়েটা হয়তো ভালো বন্ধু, প্রাণোচ্ছল আর হুজুগে, একটু বেড়ে পাকা আর ফুল পাগলি, কিন্তু এই মেয়েটার মধ্যে এই আগুন তো আগে খেয়াল করেনি। মনোজ উঠে কুণালকে কল করতে গেল। তিতির ভাবছে হয়তো এই জিপসিবার যাওয়ার প্ল্যানটা সাংঘাতিক। তারও ভয় করছে, কিন্তু এটা ছাড়া তার বাঁচার উপায় নেই। আর রঘু আর তার চেলাগুলোই তাকে যে টেরর ডেমো দিয়েছে, বাকি রিয়েল টেরর তো গুরুং অ্যান্ড গ্যাং দেবে। ওরা তাকে সহজে ছাড়বে না। ওদের ডেরাটা ডিস্ট্রয় না করলে ওরা আজ নয় কাল তাকেই ডিস্ট্রয় করবে। ভূপতি তাকে বাইরে থেকে হেল্প করবে, বারে এন্ট্রি করিয়ে দেবে। লিলি নামের একটা মেয়ের থেকে কিছু ডিটেলস ইনফো পাওয়া যাবে। এই মনোজ খুব ভালো বন্ধু, ও যদি তার ইনফো নিয়ে নীলদাকে দেয়, আর সেটা নীলদা সোজা শিলিগুড়ি পুলিশ হেডকোয়ার্টারে দিলে, ওই স্কাউন্ডারেল শুভমদের ব্যাপারটা পরে হবে। মনোজ ফোন রেখে এসে বলল, কুণালকেও রাজি করিয়েছি, চল, আমরা তো সঙ্গেই আছি। তার আগে তোর প্ল্যানটা বল। বলছি, আর নীলদাকে কি বলবি সেটাও বলছি। পেছনের টেবিলে একজন সাদা শার্ট জিন্স পরা চাবুক চেহারার নেপালি লোক কফিতে চুমুক দিতে দিতে মন দিয়ে ওদের কথা শুনতে লাগলো। ক্যাফে থেকে বেরিয়ে মনোজের সঙ্গে বাইকে সন্তোষ মোড় অব্দি এলো তিতির। এখান থেকে অটো শাটল কিছু একটা নিয়ে নেবে। মনোজ চলে যেতে তিতির ভয়ে ভয়ে এদিক ওদিক তাকিয়ে দেখল। মনে হচ্ছে নিশ্চয়ই কোথাও কেউ নজর রাখছে। রাস্তা পেরিয়ে ছুটে ওপারে যেতে গিয়ে রাস্তার মাঝেই একটা পাথরে বাঁ পাটা বেমক্কা হোঁচট খেল। পায়ের নখগুলো ঝনঝন করে উঠল। তিতির দাঁত চেপে যন্ত্রণা হজম করার চেষ্টা করল। এক চুলের জন্য একটা গাড়ি জোর হর্ন দিয়ে কাটিয়ে একদম গা ঘেঁষে বেরিয়ে গেল। চেঁচিয়ে কিছু বলল, তিতির বুঝতে পারল না। লম্বা শ্বাস নিল, নিজেকে বলল, স্টেডি তিতু স্টেডি। মাথা ঠান্ডা না রাখলে একটা বড় অ্যাক্সিডেন্ট হবে। বুকের ভেতরটা বেশ ঢিপ ঢিপ করছে। ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব কিছু ধরে বাড়ি ফিরতে হবে। মেটিয়া মোড়ের ওদিকটায় ওরা কিছু করার সাহস পাবে না। পা টেনে টেনে সাবধানে রাস্তাটা পেরোলো। দুটো অটো গেল ভর্তি। পায়ে তীব্র যন্ত্রণা, তিতির দাঁড়াতে পারল না। একটা শাটল গাড়ি সামনে এসে স্লো হলো। গাড়ি এনজিপি যাচ্ছে। 100 টাকা দিলে মেটিয়া মোড়ে নামিয়ে দেবে, কোনো প্যাসেঞ্জার নেবে না। দারুণ অফার। তিতির আর দরটর না করে গাড়িতে উঠে বসল। পেছনে বসে স্লিপার খুলে বাঁ পায়ের আঙুলগুলো মুঠোয় চেপে ধরে চোখ বন্ধ করে মাথাটাকে সিটে এলিয়ে দিল। নেমে একটা পেইন কিলার খেতে হবে। তিতির দেখতে পেল না ড্রাইভারটার লুকিং গ্লাসে তিতিরকে দেখে একটু হাসল।
ঘুমোচ্ছে, ঘুমুক। সামনের ক্রসিং থেকে ডান দিকে গাড়ি ঘুরিয়ে দিল, আর একটা বাইলেন, তারপর সোজা গোলাপ মহল্লা। একটা ঝাঁকুনিতে চোখ খুলল তিতির। প্রথমে কিছু বুঝতে পারল না, তারপর অচেনা রাস্তা দেখে কি মনে হতেই চমকে উঠল। বাড়িগুলো ঠিক কেমন যেন। এখন বিকেল, তাও ফুটপাত কি রেলিং ঘেঁষে উগ্র মেকআপ আর ফুলছাপ ঘাগরা চলি পড়া কয়েকটা নেপালি মেয়ে। গাড়ি আবার একটা সরু বাইলেনে ঢুকলো। তিতির চেঁচিয়ে উঠল, একে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার বাড়ি এদিকে নয়। ড্রাইভার বার্তা দিল না। তিতিরের গলা শুকিয়ে গেছে। স্পষ্ট বুঝতে পারছে এটা কি পাড়া। এটাই কি সেই গোলাপ মহল্লা? গলিতে আরো কিছু নেপালি মেয়ে হাসাহাসি করছে। খুব গম্ভীর সব বাড়ি। পায়ের ব্যথা সম্পূর্ণ ভুলে গেছে তিতির। গাড়িটা বেশ জোরে চলছে। চলন্ত গাড়ি থেকে লাফ দেবে। গাড়ি থামান, আমি নামবো, আমায় নামিয়ে দিন। ড্রাইভারটা কোনোই উত্তর দিল না। মেয়েটা যতই চেঁচা, কান্নাকাটি করে মরুক, তার কি? এই মেয়েটিকে ঠিক জায়গায় পৌঁছে দিয়ে একটা মোটা টাকা পাওয়া যাবে। সামনের হলুদ বাড়িটার সামনে থাম্পা আর ছেলেরা দাঁড়িয়ে আছে। গাড়িটা সোজা গিয়ে ওদের সামনে ব্রেক কষল। থম্পা আর তিনজন এগিয়ে এলো। তিতির আর চিন্তা না করে দরজাটা খুলেই হুমড়ি খেয়ে রাস্তায় পড়ল। উঠে ব্যথা ভুলে খালি পায়ে পেছন দিকে দৌড় দিল, কিন্তু মিনিট খানিকের মধ্যেই থমকে দাঁড়ালো। সামনে দুজন লোক পথ আটকে দাঁড়িয়ে। তিতির প্রচন্ড জোরে হাঁপাচ্ছে। কাঁধে একটা শক্ত হাত এসে পড়তে শিউরে উঠল। ঘুরে দেখলো সামনে একটা বাহাল লোক। থাম্পা তিতিরের ডান হাতটা টেনে ধরতে তিতির ঝেঁঝিয়ে উঠল, আমায় ছেড়ে দিন, ছাড়ুন, ছাড়ুন আমায়, ছাড়ুন। থাম্পা আচমকা তিতিরের ডান গালে সপাটে থাপ্পড় মারল। তিতির ঘুরে অন্য একজনের হাতে গিয়ে পড়ল। মাথাটা ভন ভন করে উঠল। থাম্পা অন্যদের বলল, এটাকে 14 নম্বর রুমে নিয়ে আয়। বেশি নটাঙ্কি করলে বা পালাতে চেষ্টা করলে কানের পেছনে এক মারবি, ঠিক আছে? কিন্তু শোন, সবাই শুনে রাখ, ওর গালে যেন একটা দাগও না পড়ে, ঠিক আছে? ওদের কেউ তিতিরের ঘাড়ের কাছে চুলের মুঠিটা শক্ত করে ধরল। আশপাশে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে থাকা নেপালি মেয়েগুলো তামাশা দেখছে, হাসছে। তিতিরের গলার স্বর সামান্য গুটিয়ে গেছে। লোকটা ঘাড়ের কাছে চুলটা এমন লক করে ধরেছে যে তিতির আর কিছু বলার ঠিক সাহস পেল না। এখনো বিশ্বাসই করতে পারছে না এরা সত্যি তাকে গোলাপকুঠির কোনো বাড়িতে নিয়ে যাচ্ছে। লোকটা তার চুলের গোঁজ ধরে টানতে টানতে হলুদ বাড়িটার দিকে নিয়ে চলল। আতঙ্কে গলা থেকে শ্বাসের শব্দ ছাড়া আর কিচ্ছু বেরোচ্ছে না। এরা কি সব গুরুঙ্গের লোক? এরপর তার সঙ্গে কি হবে? গ্যাংরেপ না কোঠিতে নিয়ে গিয়ে বসাবে? না না, সে ওই হলুদ বাড়িতে কিছুতেই যাবে না। আশেপাশে দাঁড়ানো নেপালি মেয়েগুলো এখনো হাসছে। তাদেরকেও বোধহয় এভাবেই নিয়ে এসেছিল। বাড়ির দরজার মুখে এসে তিতির আতঙ্কে একটা শেষ মরিয়া চেষ্টা করল। ঝটকা দিল, হাত ছাড়িয়ে আবার পালাতে গেল, কিন্তু লোকটা চুলের গোছটা ঝাঁকিয়ে শক্ত করে ধরে টেনে আটকালো। তিতির আবার বলল, আমায় ছেড়ে দাও। কে তোমরা? ছাড়ো আমায় বলছি। কোথায় নিয়ে যাচ্ছ? আমি কিন্তু চেঁচাবো। তিতির কিছুতেই ভেতরে ঢুকবে না, চেঁচাতে লাগলো। কিন্তু লোকটা এসব মেয়েদের হ্যান্ডেল করতে জানে। তিতিরকে যেন ঘোষ্টে হলুদ বাড়ির ভেতর ঢুকিয়ে নিয়ে গেল। ভেতরে আরো কয়েকজন ছোট পোশাক পরা মেয়ে দুপাশের ঘরের দরজায় দাঁড়িয়ে তিতিরের অবস্থা দেখে খিলখিল করে হাসছে। কেউ বলে উঠল, কে কোথায় পেলে গো? আজ থেকেই কাজে বসাবে নাকি? কথাগুলো শুনে তিতিরের কান লাল হয়ে গেল। সিঁড়ির মুখে এসে তিতির আবার রেলিংটা ধরে নিজেকে আটকালো। লোকটা দেখলো বিচ্ছু মেয়েটাকে টেনে সরু সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাওয়া একটু মুশকিল। লোকটা হঠাৎ একটা ঝটকা দিয়ে তিতিরের হাত ছাড়িয়ে হঠাৎ পুতুলের মতো কাঁধে তুলে নিল, ঠিক যেমন কোনো এ মার্কা বি গ্রেড সিনেমায় মেয়েকে গুন্ডারা তুলে নিয়ে যায়। না না, ছাড়ো আমায়, ছাড়ো। আমি যাব না, আমি যাব না। না না, ছেড়ে দাও, ছাড়ো। বলে চেঁচাতে চেঁচাতে অসহায়ের মতো হাত পাঁচ করতে থাকা তিতিরকে সিঁড়ি দিয়ে উঠিয়ে দোতলায় এনে একটা ঘরের মধ্যে মেঝেতে দড়াম করে ফেলল। তিতির হাঁপাতে হাঁপাতে মুখ তুলে দেখল
ঘরটা বড়, দুপাশে অনেকগুলো ঘর। সামনে সোফায় একজন বুড়ো নেপালি বসে আছে, পাশে একজন মোটা মতো বয়স্ক মহিলা। দুজনেই খুব শান্ত বাঘের নজরে তাকে দেখছে। সে মহিলা বিস্তৃত হেসে বলল, এটাই সেই মেয়েটা, সেই যে মাসুদ খানের ভাগ্নি নাকি? চেহারাটা তো খারাপ নয়, তবে বয়সটা আরো কম হলে ভালো দর উঠতো। মেকআপ দিয়ে চাপা রং ফর্সা করে চটকদার বানিয়ে তবেই কাজে বসাতে হবে। তার খরচ কে দেবে শুনি? এজন্য আমি বড় জোর 1,000 দিতে পারি। থাম্পা পেছনে থাম্পা বলল, না না, ওটা 5 করো। শহরে মেয়েদের চাহিদা বেশি, 1000 করে রেট নাও, কয়েকদিন কাটিয়ে পয়সাটা উসুল করো। একে 2-3 হাত ঘুরিয়ে দুবাই পাচার করব। এখানে ট্রেনিংটা হয়ে যাক, কিছু শেখ খরিদ্দার এসব চাপা রঙের ইন্ডিয়ান মেয়েকেও লুফে নেয়। ডিল ফাইনাল হলে তুমি 2% পাবে, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, আজকের রাতটা দেখি কতটা কি পারে। তুমি কাল সকালে এসে পয়সা নিয়ে যেও। এই, এটাকে নিয়ে আয় তো। তিতির যেন ঠিক কোমায় চলে গেছে। সবকিছু দেখছে, শুনছেই, কিন্তু কিন্তু কোনো রিয়্যাক্ট করতে পারছে না। এরা তাকে টেনে ঘষটে কাঁধে তুলে এ ঘরে নিয়ে এসেছে। এখন তার দরদাম করছে, আর শেখদের কাছে পাচার করবে। আর এখানে ট্রেনিং মানে যে সে কি, সেটা বাচ্চাও জানে। দরজার মুখে দুজন বাউন্সার টাইপ লোক, পালাবার পত্নী। চুলের মুঠি ধরা লোকটা এসে তিতিরের কাঁধ দুটো ধরে দাঁড় করালো, ধাক্কা মেরে মহিলার কাছে নিয়ে গেল। মহিলা ঠিক মাছ কেনার মতো তাকে গড়িয়ে ফিরিয়ে গা হাত পা ধরে দেখে নিয়ে জিজ্ঞেস করল, এই, তোর নাম কি? এ বোবা নাকি রে? নাচ টাচ পারো তো? আমায় ছেড়ে দিন, আমি আমি এসব করি না। আমি শোনো মেয়ে, ওসব ন্যাকামি টাকামি ছাড়ো। আজ থেকে এটাই তোমার ঘর বাড়ি। আমি তোমার নাম দিলাম লেলা। হ্যাঁ, ললিতা তোমায় সব বুঝিয়ে দেবে। আর ওই এড ফেড যে টুপি এখানে চলবে না কিন্তু। আমরা সব খোঁজ খবর নিয়েছি, তোমার কিন্তু এডস নেই। ওই পাশের ঘরে চলে যাও, মেকআপ করে চুপচাপ রেডি হয়ে নাও, আর ঘন্টা 2-1-এর মধ্যে সব কাস্টমাররা এসে পড়বে। আর কোনো নখরা করলে আমার ছেলেরা ওই ঘরে ঢুকবে। তারপর যে তোমার কি হাল করব সেটা বুঝতেই পারছো। বাবুদের খুশ করতে পারলে ভালো, নয়তো এই আমার ছেলেরা রাতে তোমায় ট্রেনিং দেবে। ললিতা, একে একটু মেকআপ করাতো, দেখি নতুন লায়লাকে কেমন লাগছে। তিতির তাকিয়ে দেখল বাউন্সার দুজন সোজা তার দিকেই তাকিয়ে। একজন প্রায় রক্তশূন্য মেয়ে একটা ঘরের পর্দা সরিয়ে এগিয়ে এলো। তিতির বুঝে গেছে এখানে কোনো মিথ্যে কথা, শিয়ানাগিরি, কান্নাকাটি করে লাভ নেই। এরা পাত্তা দেবে না। আর এরা তার সম্বন্ধে খোঁজ খবর তো আগেই নিয়ে রেখেছে। এটা কি সত্যি বি গ্রেড সিনেমা, না অন্ধকার বাস্তব? কিছু ভাবেও কি এখান থেকে বেরোতে পারবে না? না পারলে তো আত্মহত্যা করতে হবে। এখানে এদের হাতে তিল তিল করে মরার চেয়ে একেবারে মরাই ভালো, নয়তো চুপচাপ একটা সুযোগের জন্য অপেক্ষা। তিতির চারদিকে তাকিয়ে চুপচাপ সেই মেয়েটার সঙ্গে ঘরের দিকে গেল। মিনিট 15 পর ললিতা মেয়েটা তিতিরকে বিশ্রী উগ্র মেকআপ আর লাল লিপস্টিক পরিয়ে ঘর থেকে বের করে আনলো। তিতির ললিতা মেয়েটাকে অনেক অনুরোধ করেছিল, কিন্তু মেয়েটা যেন রোবট, কি যেন বলতে গিয়েও বলতে পারল না। মুখ দেখেই মনে হয় অনেকদিন আগেই মরে গেছে। দেখলে কিরকম যেন ভয় ভয় হয়। তিতিরেরও কি এই অবস্থা হবে? তিতির দেখল বাইরের ঘরে আরো কয়েকটা মেয়ে সেজে গুঁজে দাঁড়িয়ে। মহিলা বেশ কিছুক্ষণ ধরে তিতিরের আপাদ মস্তক দেখে বুড়ো নেপালিটার সঙ্গে কিসব আলোচনা করলো। বলল, হ্যাঁ ঠিক আছে, চলেই যাবে। শহরে মেয়ে বলে কথা, হাইট ন্যাপচা মেয়েগুলোর চেয়ে ভালো। হাতের পায়ের গরমটাও বেশ ভালো। একে একটু ছলা কলা শিখিয়ে দিত, গয়না পরা, পায়ে নুপুর পরা। এই ড্রেস পাল্টে ঘাগরা চলি পরতে বলতো। আর গোলমাল করলে বলবি আমার ছেলেরা কিন্তু রেডি আছে।
তারপর বাউন্সারদের দিকে ফিরে বলল, এই নে নে, এই নতুন পাখির কয়েকটা ছবি তোল। লাইলা, একটু হাসো তো দেখি। পটাপট কয়েকটা ছবি তুলল ওরা। তিতির দৌড়ে এসে মহিলার পায়ের কাছে বসল, তাকে ছেড়ে দেওয়ার শেষ অনুরোধ করতে লাগলো, কিন্তু মহিলা নির্বিকার। ইশারা করতে দুজন বাউন্সার এসে তিতিরকে তুলে দাঁড় করালো। ধাক্কা মারতে মারতে ঘরে ঢুকিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। পর মুহূর্তে কিছু কিছু ধমক আর চড়থাপ্পড়ের শব্দ আর মেয়েটার চিৎকার আর কান্না শুনে মহিলাটা একটা তাচ্ছিল্যের হাসি হাসল। মার খেলে এইসব মেয়েরা লাইনে চলে আসে। নকরা করার শাস্তি হিসাবে আজ রাতেই 4-5 জনকে ঘরে পাঠিয়ে 1000-5 কামিয়ে নেবে। ওরা ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গেছে। বিছানার উপর 2 হাঁটু মুড়ে কুঁকড়ে বসে আছে তিতির। রাগে অপমানে আতঙ্কে তিতির কাঁপছে। দানবের মতো চেহারা আর নিরাকার জান্তব মুখগুলো ভাবলেই এখনো কানের পেছন দুটো চলছে। জীবনে এত মার কোনোদিন খায়নি। সব মুসলমানদের বাধা দেওয়া তো দূর, কথা বলতে গেলেই মেরেছে। মারের চোটে ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। ডান হাত মুচড়ে দিয়েছে। পায়ের ব্যথা ভুলে গেছে তিতির। সারা শরীরে অবাধ মোলেস্ট করেছে। ঘেন্নায় আতঙ্কে গা গুলিয়ে উঠছে। মা কি তার বন্ধুরা কেউই জানে না তিতির কি ভয়ঙ্কর এক নরকের মধ্যে আছে। এবার বিদ্যুৎ গতিতে ভেবে চলেছে, আর ঘন্টা দুয়েক পরেই সব কাস্টমার আসবে। আর এখানে কাস্টমাররা নিশ্চয়ই খুব কর্পোরেট আর ভদ্র হবে না। তাদের কিছু বলেও লাভ নেই। তারা পয়সা উসুল লালসা ছাড়া আর কিছু বোঝে না, বোঝার কথাও নয়। এই 2 ঘন্টার মধ্যেই কিছু করতে হবে। কিছু তো একটা করতেই হবে, কিন্তু কি করবে কিছুই ভাবতে পারছে না। মাকে কি সত্যি আর কোনোদিন দেখতে পাবে না? স্রেফ রুন্নিকে বাঁচাতে গিয়ে কিভাবে ফেসে গেল, এই একটা দুঃস্বপ্নেও ভাবিনি। এর চেয়ে তো এরা তাকে গুলি করেই মেরে ফেলতে পারত। বিছানার কোণে ওদের দেওয়া সস্তা ঘাগরি চলিগুলোর দিকে তাকিয়ে ঘেন্নায় মুখ ঘুরিয়ে নিল তিতির। সত্যি কি এইসব পোশাক পরে সব বাবুদের সামনে তারপর তাদের মর্জি মতো খুশ করতে হবে? না 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 না, কখনোই নয়। নিজের সম্ভাব্য ভয়ঙ্কর পরিণতির কথা যত ভাবছে ততই শিউরে উঠছে তিতির। আতঙ্কে চাপা শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ভূপতির মেয়ে তাসি কি এখানে ছিল, নাকি অন্য কোনো কোঠিতে? এসব কোঠির অন্তর্মহল সে সিনেমাতেই দেখেছে, সবাই তাই দেখে। সেখানে কোনো মেয়ে হয়তো পালাতে সাহায্য করে, কিন্তু সেটা সিনেমা। বাস্তবটা যে কতটা অন্যরকম আর ভয়ঙ্কর হতে পারে ক্রমশ বুঝতে পারছে। এরা সব মেয়েদের সেক্স ডল ছাড়া আর কিচ্ছু ভাবে না। এটাই আদিম রিপু। তিতির জানে তার উপর এমনিতেই এদের প্রচুর রাগ, আর এই মুহূর্তে সে এদের হাতে সহজ শিকার। মারধরটা জাস্ট ট্রেলার, আসল অত্যাচারের বর শুরু হবে। বাবুরা লালসা মিটিয়ে চলে গেলে এরা সব হিসেব মেটাতে আসবে। যতদিন না সে মরে যায় এই অত্যাচার চলবে। তারপর যেভাবে তাসির লাশ পাওয়া গেছিল হয়তো সেভাবে তার লাশটাও, নয়তো এই চোরাপথে অন্য কোনো দেশে পাচার করা হবে। কেউ আর তাকে খুঁজেই পাবে না কোনোদিন। এখান থেকে বাঁচার পথ কি মৃত্যু? তাছাড়া আর তো কোনো দ্বিতীয় অপশন খুঁজে পাচ্ছে না। কিন্তু আত্মহত্যাও তো একটা খুন। তার জন্য কঠিন মানসিক প্রস্তুতি লাগে। সুইসাইডাল কিলিং ইনস্টিংক্ট অত সহজে আসে না। আর দুম করে মরে গেলে কি সব সমাধান হয়ে যায়? মায়ের কি হবে? লাইফে তার তো অনেক কিছু করার আছে। একটা ফালতু গুন্ডার জন্য পুরো লাইফ লাইন অফ করে দেবে? তার সে কিছু ভাবে যদি এখান থেকে বেরোনো যায়। ঘন্টাখানিক পর মনটাকে শক্ত করে উঠে বসে হাত দিয়ে চোখ মুখ মুছে নিয়ে বিছানা থেকে নামলো তিতির। সারা ঘরে তাকিয়ে দেখল, না, এই ঘরে আত্মরক্ষার কোনো অস্ত্র বা কিছুই নেই। সস্তা লজের মতো একটা ছোট্ট বেডরুম, অ্যাটাচ বাথ, ঘরে কোনো জানালা নেই। টিমটিমে একটা টিউব জ্বলছে। দেওয়ালে একটা সস্তা ঘড়ি। সন্ধে 6:45। এই সময় তার কোচিংয়ে থাকার কথা। বাঁ পাশে দেওয়ালে একটা ভাঙা উইন্ডো এসি, একটা টিনের ফোল্ডিং চেয়ার আর একটা ছোট কাঠের টেবিলে প্লাস্টিক জলের জগ, একটাই কাচের গ্লাস, একটা টিনের অ্যাশট্রে।
এগুলো দিয়ে কিছু করা যায়? বাইরে বেশ কিছু গলার স্বর, পায়ের শব্দ। কাস্টমার এসে গেছে নাকি? যা করার এখনই করতে হবে। কাচের গ্লাসটা নিয়ে এক মুহূর্ত ভেবে নিল তিতির, এটাকে ভেঙে নিলে একটা ধারালো অস্ত্র হতে পারে কি? সেটাতে কতক্ষণ বাঁচবে জানে না, তবে চেষ্টা করতে তো। আর তখনই আবার দরজা খোলার শব্দ। তিতির আতঙ্কে গ্লাসটা তুলে ধরল। এটা ছাড়া এই মুহূর্তে আত্মরক্ষার আর কোনো অস্ত্র নেই। কিন্তু কিছু করার আগেই সাদা শার্ট, জিন্স পরা, চাবুক চেহারার এক বছর 50-এর এক নেপালি লোক ঘরে ঢুকে মুখে আঙুল দিয়ে তিতিরকে চুপ থাকতে ইশারা করল। চটপট দরজাটা বন্ধ করে কাছে এসে চাপা গলায় বলল, ভয় নেই তিতির সেন, আমি নেপাল পুলিশের লোক, গিরিনাথ গুং। ঠিক আধা ঘন্টার জন্য ডাবল রেট 2000 দিয়ে তোমায় বুক করেছি। এই আধা ঘন্টার সময়টা খুব কম, হয়তো যথেষ্ট। তোমার সঙ্গে কিছু দরকারি কথা আছে। তিতির কিছুটা ধাতস্থ হয়েছে। যদিও ওই গুং লোকটাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারছে না, তবে ডুবন্ত মানুষ একটা খড়ের টুকরো পেলেও বাঁচার জন্য আঁকড়ে ধরে। লোকটা নাকি প্রতিভা পান্ত নামের কোনো এক নেপালি এনজিও জার্নালিস্ট মেয়ের মার্ডার কেসের জন্য ভারতে আসছে। প্রতিভা নাকি কোনো ট্রাফিক গ্যাংয়ের হাত থেকে প্রচুর নেপালি আর ইন্ডিয়ান বাচ্চা মেয়েদের উদ্ধার করেছিল। পেপারে প্রচুর লেখালেখি হয়। 3 মাস আগে লিপসা জঙ্গল খাঁড়িতে সেই প্রতিভার ছিন্ন ভিন্ন ডেড বডি খুঁজে পাওয়া যায়। নেপাল পুলিশের ধারণা এটা গুরুং গ্যাংয়েরই কাজ। গুং টিনের চেয়ারে বসে সিগারেটে লম্বা টান দিয়ে বলল, এখানে এসে তোমার ব্যাপারে খবর পাই। স্টুডেন্ট হয়েও বন্ধুকে বাঁচাতে তুমি খুব সাহসী মেয়ের মতো ঝাঁপিয়ে পড়েছ। আমি তোমার ব্যাপারে কিছু খোঁজ খবর নিতে শুরু করি, ফলো করি। আজ ওই ক্যাফেতে তোমার জিপসি বারে যাওয়ার প্ল্যান আর এভিডেন্স জোগাড় করা ইত্যাদি শুনে বুঝতে পারি খুব কাঁচা প্ল্যান। তবে তুমি যা পরিস্থিতিতে ফেসে গেছো তাতে বাঁচতে তোমায় কিছু করতেই হবে। তখনই মনে হয় তোমাকে গাইড করে কাজে লাগাতে পারলে গুরুং গ্যাং অ্যারেস্ট এন্ড জিপসি বার ডেরাটা বন্ধ করা যেতে পারে। আমি? হ্যাঁ, আমরা ডাইরেক্ট রেড করতে গেলে এরা খবর পাবে। লোকাল থানাকে জানালে এরা পুরো গ্যাং আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। এদের সোর্স নেটওয়ার্ক খুব স্ট্রং। কিন্তু তোমায় সন্দেহ করতে এরা 5 বার ভাববে, টাইম নেবে। সেটাই আমাদের ট্রাম্প কার্ড তিতির। আরে জিপসি বার আউটলেটটা বন্ধ হলে তুমিও আপাতত সেফ। মেক সেন্স? কিন্তু কিভাবে? আর আপনি এখানে? তোমার গাড়ি পিছন পিছন এসে দূর থেকে দেখি এরা তোমায় মারতে মারতে ভিতরে নিয়ে গেল। তারপর একটা ট্রাইনি এখানে এসে মেয়ে চাই। ওরা মোবাইলে কিছু মেয়ের ছবি দেখায়, তোমায় একজন লোক পছন্দ করেছিল। আমি বলি একেই চাই, ডবল টাকা দিব। তারপর তোমার ফার্স্ট কাস্টমার হয়ে এই ঘরে আসি। আর না কেউ এলে অবশ্য তোমায় এতক্ষণে বিছানায় পিষে ফেলতো। আচ্ছা, আমি আর বাতচিত নয়, আগে এখান থেকে বেরো। বাকি কাজের কথা পরে হবে। আর এই কার্ডটা রাখো, এতে আমার মোবাইল নম্বর আছে। কি করে বেরোবো? খুব একটা শক্ত কাজ নয়, আমায় একটু নাটক করতে হবে। তুমি একটা সেফ প্যাসেজ ওয়ে পাবে। কোনোভাবে যদি ছাদে উঠতে পারো তো পাশের বাড়ির ছাদে একটা ছোট্ট লাফ দিয়ে পৌঁছাতে পারলে তারপর একটা ফায়ার এসকেপ সিঁড়ি দিয়ে পেছনে একটা নালা মতো আছে, সেটা পার হয়ে গেলেই জঙ্গল। আর লোকটা বলে যাচ্ছে সে নাকি বাইক নিয়ে গলির মুখে বড় রাস্তায় ওয়েট করবে। তিতির হাসবে না কাঁদবে বুঝতে পারল না। অবশ্য এই অবস্থায় হাসি পাচ্ছে না, কিন্তু ছাদে উঠে পাশের ছাদে লাফিয়ে যাওয়া, লোকটা পাগল নাকি এটা সিনেমা হচ্ছে? এরকম প্ল্যান নিয়ে লোকটা তাকে জিপসি ঘরে পাঠাবে? গুং পকেটে একটা ছোট একটা কালো লাইটারের মতো কিছু বের করলো। এটা আমাদের নাট্য মঞ্চের প্রপ স্মোক বম। এটা এনোলা গে ইজি 67 অন্তত 3-4 মিনিটের ঘন ধোঁয়া তৈরি করে। কিছু কম বেশি হতে পারে, তবে মনে হয় তুমি আরামসে গা ঢাকা দিয়ে বেরিয়ে ছাদে চলে যেতে পারবে। সময় নেই, না রেডি হও। তিতির কিছু বলার আগেই গুং তার
ডিভাইস অন করে মাটিতে ফেলল। প্রথমে সিং করে একটা চাপা শব্দ, তারপরে গল গল করে ঘন ধোঁয়া বেরোতে শুরু করলো। গুম উঠে তিতিরকে গুড লাক থাম দেখিয়ে দরজাটা খুলে লাফিয়ে বাইরে গিয়ে আগুন আগুন ভাগো ভাগো আগুন বলে বিকট চেঁচাতে লাগলো। আর মুহূর্তের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে গেল। অন্য ঘর থেকে মেয়েরা আর বাবুরা সব কোনো মতে অর্ধনগ্ন অবস্থাতেই বেরিয়ে এলো। তারা দেখল নতুন মেয়েটার ঘর থেকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। সারা হলো ঘর সেই ধোঁয়ায় ভরে গেছে। কেন, কিভাবে এই আগুন, সেসব ভাবার সময় নেই। সেই দৌড়াদৌড়ির মধ্যে হামাগুড়ি দিয়ে হল পেরিয়ে প্যাসেজে এলো তিতির। সময় খুব কম। নিচে সিঁড়ি দিয়ে বাউন্সারগুলো দৌড়ে উপরে উঠে আসছে। তিতির উঠে হল ঘরের দরজার পাল্লার আড়ালে সিঁটিয়ে দাঁড়ালো। এবার কি করবে? ছাদে না নিচে? তিতিরের পাশ ঘেঁষে বাউন্সারগুলো হলে ঢুকলো। ধোয়া পাতলা হচ্ছে। একটু পরেই এদের কাছে ব্যাপারটা ধরা পড়ে যাবে। তিতির আতঙ্কে উঁকি মারল প্যাসেজে। কেউ নেই, নিচে নিশ্চয়ই আছে। সেই মহিলা কোথায়? আর গুং? হঠাৎ তিতিরকে চমকে দিয়ে একটা হাত তার ডান হাতটা ধরে টান দিল। তিতির দেখল সেই রক্তশূন্য মেয়েটা। সর্বনাশ, সে ধরা পড়ে গেছে। ললিতা তাকে ফেচকা টান মেরে বের করে আনলো। অন্য মেয়েদের ভিড়ের মধ্যে মিশিয়ে দুজনে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। নিচের তলায় এসে মেইন গেটের দিকে না গিয়ে তিতিরকে টানতে টানতে সিঁড়ির পেছনে নিয়ে এসে একটা ছোট দরজা খুলে ঢুকেই দরজা বন্ধ করে হাঁপাতে লাগলো। এটাও একটা বেডরুম। ললিতা এক মুহূর্ত হতভম্ব হয়ে দাঁড়িয়ে হাঁপাতে থাকা তিতিরকে দেখল। তিতিরও আরো অবাক হয়ে দেখল ললিতার অন্য হাতে তার ব্যাগটা। এতক্ষণ সে খেয়াল করেনি। ললিতা ভাবলে শিন গলায় বলল, তোমার ব্যাগটা ধরো। এটা একটা চোরা কুঠুরি। পুলিশ এলে আমাদের এই ঘর থেকে পেছনের দিক দিয়ে বের করে অন্য বাড়িতে নিয়ে যাওয়া হয়। এই ঘাটের নিচে একটা গুপ্ত পথ পাবে। ওটা দিয়ে সোজা পেছনের দিকে বেরিয়ে যাও। এটা নালা মতো টপকে জঙ্গল পাবে। যতদূর পারো পালাও। ওদিকে রিংটা মোড়। যদি পালাতে পারো তো বেঁচে যাবে। আর তুমি? আমার আর ফেরার পথ নেই। আমি বিষাক্ত শরীর মন নিয়ে আর ফিরে যেতে চাই না। তুমি এখনো কারো শিকার হওনি, বিষাক্ত হওনি। তখন ম্যাডাম ছিল বলে কিছু করতে পারিনি। পরে শুনলাম তুমি নাকি বন্ধুকে এদের হাত থেকে বের করে নিয়ে গেছো। আমাদের তোমার মতো তো কোনো সাহসী বন্ধু নেই। তোমার ওপর এদের খুব রাগ। সারা রাত ধরে কোঠিতে ব্যবসা করা তো, আর সারা দিন অত্যাচার। এটা তোমার জায়গা নয়। তুমি পালাও। আর পারলে এদের হাত থেকে নতুন বাচ্চা মেয়েগুলোকে বাঁচিও। ওখানে আমার এক বোন লিলি আছে। ওরা জিপসি বার বলে কোনো একটা বাড়িতে আটকে রেখেছে। 2-3 দিনের মধ্যে পাচার করে দেবে। যাও, আর দেরি করো না, পালাও। তিতির কি বলবে বুঝতে পারল না। তবে এটা বুঝলো শুধু সিনেমায় নয়, বাস্তবে ওইরকম মিরাকেল হয়। অনেকক্ষণ দৌড়েছে তিতির। পায়ের কাপ দুটো টনটন করছে। পেছন ঘুরে দেখলো কেউ নেই। তবে ওরা এতক্ষণে নিশ্চয়ই স্মোক বমের ট্রিক ধরে ফেলেছে। তাকে পাগলা কুত্তার মতো খুঁজে বেড়াচ্ছে। আজ নয় কাল আবার অ্যাটাক করবেই, অবশ্যই করবে। এবার হয়তো বেঁধে রাখবে। কি ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছে সে। রুমনিকে বাঁচাতে গিয়ে পুরো ট্রাফিক গ্যাংয়ের টার্গেট হয়ে ফেসে গেছে। এত কিছু কখনোই ভাবেনি। যেভাবেই হোক এর থেকে বেরোতে হবে। গুং লোকটা সম্ভবত গলির মুখে বাইক নিয়ে দাঁড়িয়ে। ওদিকটা এই মুহূর্তে যাওয়ার প্রশ্নই ওঠে না। গুং তাকে একটা কার্ড দিয়েছে। ওতে ওনার মোবাইল নাম্বার আছে। জিপসি বারে স্ট্রিং অপারেশন করতে গেলে গুংয়ের মতো পুলিশের ব্যাকআপ লাগবেই। অবশ্য লোকটা যদি সত্যি পুলিশ হয়। তারপর সেই তাসির ঋণ শোধ কি ললিতার বোন লিলি আর বাকি মেয়েদের উদ্ধার করা? এসব কিভাবে করবে তিতির? মনোজ কুণাল তার পাশে থাকলেও ওরা ক্যাবলা আর রামভীতু। বাঁচতে গেলে তিতিরকে যা করার একাই করতে হবে। ভূপতি আর ওই গুং ছাড়া কোনো স্ট্রং ব্যাকআপ নেই। তিতির একটা অর্জুন গাছের নিচে বসল। বাঁ পায়ের পাতাটা বেশ ফুলে উঠেছে। ব্যাগ থেকে রুমাল বের করে ক্রেপ ব্যান্ডেজের মতো বেঁধে নিল।
যাক, ওরা টাকার ক্ল্যাচারটা নেয়নি। মাথাটা গাছে এলিয়ে দিয়ে হাঁপাতে লাগলো। ললিতা বলেছিল এদিকে নাকি রিংটা মোড়, ওখানে দোকান আছে। একটা সস্তা স্লিপার কিনে নিতে হবে, আর কোনো বুথ থেকে ওই গুমকে একটা কল করতে হবে। আর কি কি করতে হবে সেটা নয় বাড়ি ফিরে ভেবে একটা খচমচ শব্দে ডান দিকে তাকালো তিতির। ও হাসছে নাকি? না না, একটা গিরগিটি। তিতিরের চোখের সামনে প্রায় হাত পাঁচেক দূরে সেটা খড়বড় করে এগিয়ে গিয়ে সলাৎ করে জিভ বের করে কি একটা খেলো। পোকা টোকা হবে, তারপর চোখে নিমেষে পালিয়ে গেল। তিতির ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। এই দুনিয়ায় অবিরত এই শিকার আর শিকারীর মারণ খেলা চলছে। হয় শিকার হও, নয় শিকার করো। পৃথিবীর আদিম সার্ভাইভাল গেম। সে না চাইতে এই মারণ খেলায় নেমে পড়েছে। ডুয়োর ডাই ছাড়া আর বাঁচার কোনো পথ নেই। সাপলুডো খেলায় ওরা দান ছেলে দিয়েছে, এবার তিতিরের পালা। মই না সাপের মুখ, সেটা না হয় সময় বলুক। জিপসি বারের মেকআপ রুমে ঢুকে নিজের মনকে একটু শক্ত করে নিল তিতির। কি সাংঘাতিক এক খেলায় খেলতে নেমেছে সে। গুঙ্গ লোকটার প্ল্যান কতটা কার্যকরী সেটাও শিওর নয়। আর ভূপতি কাল ভোরের দিকে দলবল নিয়ে জিপসি বারে অ্যাটাক করবে। নীলদা বলেছে কাল সকালে শিলিগুড়ি থেকে ফোর্স আসবে। সবকিছু সময়ের অঙ্কে বাঁধা। শুধু আজ রাতটা তিতিরকে এখানেই থাকতে হবে। একটু নাটক, কিছু এভিডেন্স জোগাড়, স্টিং অপারেশন, আর সব থেকে বড় হলো ধরা না পড়া। এই যে গঙ্গের প্ল্যানে মেয়ে ওয়েটার সে যে টেবিলে টেবিলে অর্ডার নেওয়া, এটা কিন্তু খুব সহজ মনে হলেও অত্যন্ত রিস্কি। এখানে যে কেউ তাকে চিনে ফেলতে পারে। মাতালগুলোর কেউ নতুন মেয়ে দেখে বিশ্রী ক্লোজ হওয়ার চেষ্টা করতে পারে। বেশি রিয়াক্ট করা রিস্কি, দাঁত খেলিয়েই হ্যান্ডেল করতে হবে। অবশ্য বেশি বাড়াবাড়ি হলে বাউন্সার আছে, তারা এসে মেয়েদের উদ্ধার করে। এখানে ফ্রিতে মজা নিতে পারে না। আর তারপর সেই লিলি কি বাকি বন্দি করে রাখা বাচ্চা মেয়েদের খুঁজে বের করা। আর গুরুংকেও হয় এটাই তার জীবনের শেষ রাত হতে চলেছে, নয়তো এটাই তার এই জীবনের নতুন এক অধ্যায়ের শুরু। শম্ভু লোকটাই প্রতি শনিবার নতুন নতুন মেয়ে ওয়েটার রিক্রুট করে। বেশিরভাগই নেপালি। এক রাতের জন্য 2000 পেমেন্ট। কাস্টমার টিপস দিলে সেটা এক্সট্রা পার্কস। আর কারো পছন্দ হলে ক্লোজ ডোর এন্টারটেইন করা, সেটার পেমেন্ট অবশ্য আলাদা দরদাম করে ঠিক করা হয়। জিপসি বার জলপাইগুড়ি থেকে 10 কিলোমিটার দূরে, নেপাল বর্ডার শহর রংমনি থেকে প্রায় 5 কিলোমিটার ভেতরে। আর সেই মেছি নদী। তিতিরকে এখানে কেউ চেনে না। শম্ভু অনেক প্রশ্ন করেছিল, খুব স্বাভাবিক আর সাদা মিথ্যে জবাব দিয়েছে তিতির। সে মালদার মেয়ে, হঠাৎ টাকার খুব দরকার পড়েছে, সেজন্য ওয়েটারের কাজ চায়। সুরমা বলে কেউ নাকি আগে এখানে কাজ করে ভালো পেমেন্ট আর টিপস পেয়েছে। তার থেকেই শম্ভুর নাম শুনে এসছে। সে নাচতে পারে না, তবে নাচাতে পারে। গুঙ্গের কোনো সোর্স এই নতুন মেয়ে ওয়েটার নিয়োগের খবরটা দিয়েছিল। আর সে এও বলেছে জিপসি বারের একতলায় ক্লাব কাম ডান্স ফ্লোর, যেখানে আইটেম ডান্স চলে, আর ফার্স্ট ফ্লোরে মেয়ে কেনা বেচার এজেন্ট আর মিডলম্যানদের লাউঞ্জ হল। ভোর রাতের দিকে সেখানেই নাকি মাসের শেষ শনিবার মেয়েদের অ্যাসাইনমেন্ট ডিল ফাইনাল হয়। দাম ঠিক থাকলে মেয়েরা সরাসরি হাত বদল হয়ে যায়। নেপাল বর্ডার ঠাকুরনগর কি ভদ্রপুর দিয়ে পাচার। লোকাল পুলিশ এই ভোর রাতে নাকা চেকিং করে না, বা হয়তো ইচ্ছাকৃতই করে না। মেকআপ রুমটা বেশ বড়। দুপাশে আয়না দেওয়া লম্বা টেবিলের সামনে ঝকমকি ছোট পোশাকের ডান্সার মেয়েরা আর তিতিরের মতো মেয়ে ওয়েটারগুলো মেকআপ নিচ্ছে। তিতির দেখল ফিমেল ওয়েটারের ড্রেস কোড খুব একটা সুবিধের নয়। পেট বের করা ছোট টপ, হাঁটু অবধি কুঁচি দেওয়া স্কার্ট আর স্টিলেটো শু। এরকম বিশ্রী পোশাক পরা আর বিকিনি পরার মধ্যে কোনো তফাৎ আছে কি? উপায় নেই, এই মুহূর্তে এটাই এই খেলার জার্সি। হ্যাঙ্গারে ঝুলে থাকা পোশাকগুলোর মধ্যে মাপ মতো একটা জার্সি আর নিচে একটা 6 নম্বর স্টিলেটো তুলে নিয়ে ওপাশে পরপর চেঞ্জ রুমগুলোর একটার দিকে ব্যাগটা নিয়ে এগিয়ে গেল তিতির। তার জিন্স টপ জুতো এই ব্যাগের ভেতরেই রেখে যাবে। চেঞ্জ রুমের আয়নায় আঙুল ঠেকিয়ে ভালো করে দেখল তিতির। আঙুল আর প্রতিবিম্বের মাঝে সূক্ষ্ম ফাঁকটা নেই। তিতির জানে এই ফাঁক থাকলে সেটা অন্য দিক থেকে ভিজিবল গ্লাস হয়। যাক,
অন্তত এখানে সেটা নেই। ওপরে চারিদিকে তাকিয়ে মনে হলো না, কোনো স্পাই ক্যাম আছে। তিতির বাঁ হাতের মুঠোয় ধরা গুঙ্গের দেওয়া ছোট্ট স্পাই ক্যাম লকেটের চেনটা গলায় পড়ে নিল। এসব ট্রাফিক গ্যাং এখনো এতটা আধুনিক ডিভাইস ডিটেক্ট করতে জানে না। এরা খুব কাঁচা আর ম্যানুয়ালি কাজ করে। মোবাইলে স্টিং অপারেশনের চেয়ে এই লোকটা অনেক ভালো। সামনে যা আসবে পুরোটা ছবি উঠবে আর সেটা অন্য জায়গায় বসে দেখবে গুঙ্গ। লম্বা শ্বাস নিয়ে মনটা শক্ত করল তিতির। মাথা ঠান্ডা করা দরকার। শম্ভু ফ্লাস্ক থেকে কফি ঢেলে খাচ্ছে। আর চোখে তাকে দেখল তিতির। এই মুহূর্তে গুরুং আর বাকি নেকড়ে দলের হাতে ব্রুটাল শিকার হওয়ার চেয়ে শম্ভুর সঙ্গে ডিলটা কি মন্দের ভালো? এইসব পাপ কি পুণ্য সেসব আর বুঝতে পারছে না তিতির। এই ভয়ঙ্কর অবস্থা থেকে বেরোনোর পথ বিনামূল্যে হবে না, কিছু মূল্য দিতেই হবে। আর এই মুহূর্তে বল এই শম্ভুর কোর্টে। কিন্তু লোকটা তাকে বের করে নিয়ে যাবার টোপ দিয়ে শুধু নিজের লালসা মেটাতে চাইছে। তিতির জানে বহু বিদেশি স্পাইগাল মিশনে ধরা পড়ে গেলে হয় ব্রুটালি রেপ্ট হয়, নয়তো কম্প্রোমাইজ করে বেরিয়ে আসার পথ বের করে নেয়। কিন্তু সেসব তো তাদের প্রফেশনাল পার্ট অব দ্য গেম। আর সে তো এক সাধারণ স্টুডেন্ট মাত্র। শুধু কিছু স্ট্রং ইনফো আর প্রুফ জোগাড় করেই পুলিশকে দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু এভাবে ধরা পড়ে যাবে কে জানতো। ফিমেল ওয়েটার জব অভিজ্ঞতা খুব একটা স্বস্তিকর ছিল না। নেপালিদের থেকে একটু অন্যরকম শহুরে মেয়ে দেখে স্বভাবতই অনেকে মাত্রাতিরিক্ত উত্তেজিত হয়ে ওঠে। অনেকে ক্লোজ হতে চায়, অর্ডার দেওয়ার সময় হাত ধরে কি কোমর জড়িয়ে কাছে টানতে চায়। তিতির যতটা সম্ভব হেসে হেসে বারবার ওদের ছাড়িয়ে সরে আসে। এরকম নাইট ক্লাবে এসব খুচরো নোংরামো ফেস করতে হবে জেনেই খেলতে নেমেছে তিতির। কিন্তু সেই সবুজ জামার লোকটা যদি বাড়াবাড়ি না করতো তাহলে হয়তো তিতির দুম করে ধরা পড়তো না। প্ল্যান ছিল তিতির এই ওয়েটারের কাজের আছিলায় বারে এন্ট্রি নেবে, টেবিল নম্বর অনুযায়ী অর্ডার লিখে নিয়ে কাউন্টারে জমা দেবে। আগে অর্ডার রেডি হলে সেটা টেবিলে সার্ভ করে আসবে। সম্পূর্ণ বারের ম্যাপটা ছোকে রাত 12টায় শিফট চেঞ্জের সময় সবার অলক্ষ্যে কাউন্টারের পেছন দিকে গিয়ে ওয়েটারদের সিঁড়ি দিয়ে গুরুঙ্গের খাবার আর পানীয় নিয়ে ওপরতলায় উঠবে। কিন্তু 7 নম্বর টেবিলের কাস্টমারের ইশারায় অর্ডার নিতে গিয়েই হলো গন্ডগোল। লোকটা অর্ডার দেওয়ার সময় তার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর তিতিরকে অবাক করে দিয়ে বলল, তুমি তো গোলাপ মহল্লার সেই লেলা না, যে কোঠি থেকে পালিয়ে গেছিলে? তিতিরের শির ধারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। এই লোকটা তাকে চিনল কি করে? কি বলছেন? কে লেলা? আমার নাম তো রানী। আমি তো আজই এখানে। রানী, আমার সঙ্গে মজা কি? হ্যাঁ, তুমি সেই লেলা, আলবাত সেই লেলা। আমি ছবি দেখে তোমায় চেয়েছিলাম। সেই হারামি লোকটা টেবিল পয়সা দিয়ে আমায় টপকে তোমায় বুকিং নিয়ে নিল, আর তারপরেই সেই ধোঁয়া আর তুমি টুক করে পালিয়ে গেলে। হ্যাঁ, কি ঠিক বলছি তো? না না, আপনি ভুল করছেন। আমি। তিতির সরে যেতে গেল। লোকটা খপ করে তিতিরের বাঁ হাতটা আঁকড়ে চেঁচিয়ে উঠল, আমার সঙ্গে নটঙ্কি হচ্ছে। আজ আমি সেই দিনের আশ মেটাবো। আজ তোমার ছাড়ছি না লায়লা। আজ আমি তোমাকে বুক করব, বুক। সবাই ঘুরে তাকিয়ে দেখছে। তিতির রীতিমতো ঘেমে উঠেছে। বাউন্সাররা ছুটে এলো। শম্ভু গরম তর্কাতর্কি শুরু হলো। ওরা জানে গোলাপ মহল্লা থেকে কাল একটি মেয়ে পালিয়েছে। অবশ্য এই সবুজ জামা সত্যি বলছে কিনা সেটা গোলাপ মহল্লার পালিয়ে যাওয়া মেয়েটার ছবি দেখলেই বোঝা যাবে। বাউন্সারগুলো না থাকলে সবুজ জামা কিছুতেই তিতিরের হাত ছাড়ত না। শম্ভু মোবাইলে একটা কল সেরে এসে যা বলল তাতে তিতিরের প্রাণ পাখি প্রায় উড়ে গেল। থাম্পা আসছে, ততক্ষণ মেয়েটাকে আমি আটকে রাখবো। ওই লোকটা ভুল বললে ঠিক আছে, আর সত্যি বললে এর ভাগ্যে চরম দুঃখ আছে। এটাকে আগে গুরুঙ্গের ঘরে নিয়ে আয়। তিতিরের গলা সম্পূর্ণ শুকিয়ে গেছে, সব কিরকম যেন গুলিয়ে গেছে। এটা তো সে আগে ভাবেইনি। এখন হাম্পা এলেই তাকে চিনবে। আর এই গুরু তার ঘরে নিয়ে গিয়ে জেরা করলে কি বলবে সে?
অসহায়ের মতন দুপাশে দুজন বাউন্সার দেখল তিতির। এরা আজ্ঞাবহ দাস। তিতিরকে টেনে নিয়ে চলল লিফটের দিকে। গুম কি সব দেখছে? তাহলে তাকে কোনোভাবে বাঁচাতে আসছে না কেন? গুরুং লোকটা যে এত বেঁটে খাটো সাধারণ চেহারার হবে সেটা স্বপ্নেও ভাবেনি তিতির। তবে লোকটার চোখ দুটো সাংঘাতিক। সে তীক্ষ্ণ দৃষ্টি যেন তিতিরকে এ ফোঁড় ও ফোঁড় করে দিচ্ছে। লোকটা বেশ কিছুক্ষণ সোজা হয়ে চেয়ে আছে তিতিরের দিকে। গ্লাসের পানীয়টা শেষ করে উঠল গুরুং। তরতর করে কাঁপতে থাকা তিতিরের সামনে এসে তার থুতনি ধরে মুখটা তুলল। দৃষ্টি না সরিয়ে শম্ভুকে বলে উঠল, থাম্পা একটা মেয়েকে ধরেছিল। সে মেয়েটা নাকি রঘুদের হাতের শিকার ছাড়িয়ে নিয়ে গেছিল। দিন তিনেক কোটিতে খাটিয়ে সেটাকে দুবাইতে পাঠানোর কথা ছিল। কোঠিগুলো থেকেও তো আমাদের হিস্সা আছে। সেই মেয়ে কোঠি থেকেও ভেঙেছে। এ যদি সেই মেয়ে হয় তাহলে এটা কি আজ সারা রাত এজেন্টদের সামনে নাঙ্গা ড্যান্স করাবো। কাল সিঙ্গাপুর যাবার আগে আজ রাতে ভরপুর পার্টি হবে। থাম্পা সাবধি যে ঘরে আটকে রাখ শম্ভু, ঘরে আটকে রাখ। তিতির ঢোক গিলল। গুরুং এখনো তাকে কিছুই করেনি। থাম্পা এসে তাকে আইডেন্টিফাই করলে রাতের এজেন্টদের সামনে তাকে আর শম্ভু কিছু জেরা করলেই বা কি উত্তর দেবে? একটা চাপা ধূপ ধূপ শব্দ পেল তিতির। শব্দটা বাইরের নয়, তার নিজের বুকের ভেতরে হার্টবিট। গুরুঙ্গের ঘর থেকে বেরিয়ে লম্বা প্যাসেজের শেষ দিকে একটা ঘষা কাঁচের বড় দরজা। ওটাই এজেন্টদের লাউঞ্জ রুম নাকি? শম্ভু তিতিরকে ঠিক তার আগে বাঁ দিকের ঘরে নিয়ে এলো, আর ঘরে এসেই বলল, আমার মন বলছে তুমি সেই মেয়ে যে রঘুর হাত থেকে নূতন শিকারকে ছাড়িয়ে নিয়ে গেছো আর গুলাব মহল্লা থেকেও পালিয়েছো। আবার এখানেও কোনো ধান্দায় এসে ঢুকে পড়েছো কেন? না মানে তোমার হাব ভাব বলে দিচ্ছে তুমি সেই মেয়ে। থাম্পা এলে কিন্তু গুরুং তোমায় বিনা পোশাকে 10-12 জন এজেন্টের সামনে ছেড়ে দেবে। ওরা তোমার কি হাল করবে নিশ্চয়ই বুঝতে পারছো। তারপর হয়ে পাচার নয়তো লাশ ফেলবে। কিন্তু তোমায় এসবের থেকে বাঁচাবার একটা পথ আমি দেখাতে পারি। তিতির হ্যালভ্যাল করে চেয়ে রইল শম্ভুর দিকে। তার মাথা কাজ করছে না। ঘরের গরাধীন জানলা, হিসেব মতো ওদিকটা গভীর খাদ। এই গল্প যে দিকে যাচ্ছে তাতে সব দিক দিয়ে তার বাঁচার আশা শূন্য। শম্ভু বলল, আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারি। তার আগে আমি কি চাই নিশ্চয়ই বলে দিতে হবে না? হ্যাঁ। শম্ভু হাঁচকা টানে তিতিরকে কাছে এনে জড়িয়ে ধরল। তিতিরের গলা থেকে শ্বাসের শব্দ ছাড়া আর কিছুই বেরাচ্ছে না। কি করবে সে? তোমার মতো শহুরে মেয়ে আমার খুব পছন্দ আছে। তোমরা এই নেপালি ছমিয়াগুলোর মতো ময়দা টেল আনো। তুমি না চাইলেও আমি জোর করে মোজা নিতেই পারি, কিন্তু আমি চাই তুমি খুশি মনেই আমাকে খুশি করো। হ্যাঁ, তাতে আমাদের দুজনেরই মোজা। হ্যাঁ, আর আমি সম্পূর্ণ খুশ হলে তোমায় বের করে নিয়ে যাব। একা পালাবার কথা স্বপ্নেও ভেবো না। এই জিপসি বারের প্রতিটা কোণে বাউন্সার ঘুরে বেড়ায়, আর ওই জানালার নিচে কিন্তু 200 ফিট গভীর খাদ। শম্ভু কল করে কফি আর স্যান্ডউইচ অর্ডার দিল। তিতির বিছানার কোণে ধপ করে বসে পড়েছে। এই লোকটা তাকে চাইছে। এই শম্ভুকে খুশি করে গেটওয়ে বানাতে গেলে এই জঘন্য টোল ট্যাক্স সেক্স দিতে হবে। আর তারপর লোকটা ভয়ঙ্কর গুরুঙ্গের ডেরা থেকে তাকে বের করবে কি করে? একবার ধরা পড়লেই খেলা শেষ। ধরা না পড়লে শম্ভু তাকে বের করে নিয়ে যাবে নাকি সেটা একটা টোপ? অবশ্যই টোপ। তার বন্ধুরা কি করছে এখন? আর গুম কি ভূপতি? কেউ কি জানে সে এই চক্রে মারাত্মক ফেঁসে গেছে?
নিজেকে বড় অসহায় একা মনে হচ্ছে। শম্ভু কফি শেষ করে তিতিরকে ইশারায় প্লেটে স্যান্ডউইচ খেতে বলে ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। না না, এসব ভাববে না। স্পাই ক্যামে অনেক কিছু ইনফো জোগাড় হয়েছে। ঠান্ডা মাথায় সেসব গুম কি পুলিশকে জানাতে হবে। গুম কাল সম্ভবত ব্যাংকক না সিঙ্গাপুর কোথাও যেন সরে পড়ছে। ওকে আটকাতেই হবে, আর এনি হাউ তাকে এখান থেকে বেরোতে হবে। আনমনে প্লেট থেকে স্যান্ডউইচ তুলে নিল তিতির। কামড় দিয়েই বুঝল সত্যি রাক্ষসে খিদে পেয়েছিল। খালি পেটে মাথা কাজ করছে না। সন্ধে থেকে টেনশন আর প্যানিক ছাড়া কিছুই খাওয়া হয়নি। হঠাৎই মনে পড়ল তাসির কথা। মেয়েটার জন্য কিছু না করেই কি পালাতে হবে? ওয়াশরুম থেকে চাপার শব্দ শুরু হলো। লোকটা শাওয়ার খুলেছে। তিতির এক ঝলক জানালার দিকে দেখল। পেটে খাবার পড়তে ট্রমা কিছুটা কেটেছে। নিশ্চিত মৃত্যুর আগে আত্মরক্ষার শেষ কামড়টা যদি দেওয়া যায়। স্যান্ডউইচে কামড় দিল। সময় নেই, আর একদম সময় নেই। বাথরুম থেকে বেরিয়েই চমকে গেল শম্ভু। ঘর অন্ধকার। আলো জেলে আরো শখ খেল। মেয়েটা ঘরে নেই। এক ঝলক ঠান্ডা হাওয়া। মুখ তুলে দেখল ডান দিকের জানালার পাল্লা দুটো খোলা। শম্ভু দৌড়ে জানালায় গিয়ে ঝুঁকে নিচে দেখল রাতের ঘন অন্ধকারে কিছুই দেখা গেল না। নিচে আড়াই অতল খাদ। মেয়েটা কি ঝাঁপ দিল? আজও পাগল তো। এভাবে ঝাঁপ মানে 200% মৃত্যু। সালা মেয়েটাকে পেল না। তখনই নিচের কোনো জানালাটায় কি একটা খুট করে শব্দ হলো। মেয়েটা কোনোভাবে দেওয়াল বেয়ে নেমে গেছে একতলায়। কিন্তু যাবে কি করে? কোনো পাইপ টাইপ কিছু বেয়ে? এসালি আচ্ছা বিচ্ছু তো। শম্ভু চটপট জিন্স টি শার্ট পরে পকেটে হাত দিতেই শক্ত হয়ে গেল। মেয়েটা প্যান্টের পকেট থেকে তার গানটা বের করে নিয়ে গেছে। রাতের ফাঁক দিয়ে একটা নেপালি গালাগাল দিয়ে ডোর লক খুলেই বিদ্যুৎ বেগে রুমের বাইরে বেরিয়ে ডান দিকে গেল শম্ভু। এখনই গুরুমকে জানাতে হবে। সালাই শিয়ানা মেয়েটার এরিয়ার বাইরে চলে যাবার আগে। আরো মিনিট খানেক অপেক্ষা করে খাটের নিচ থেকে টিকটিকির মতো বেরিয়ে এলো তিতির। উত্তেজনায় ঘেমে উঠেছে সে। তবে টোস্ট আর অমলেট শরীরে কিছু এনার্জি দিচ্ছে। হাতে শম্ভুর গানটা। এসব ওয়েপেন সিনেমাতেই দেখেছে। ট্রিগার টিপতে গিয়ে দেখলো হচ্ছে না, লকড। তাও এসব অস্ত্র মারাত্মক কনফিডেন্স বাড়ায়। কিছু এই ডেটা থেকে লকড গান নিয়ে তো বিন্দাস হেঁটে বেরিয়ে যাওয়া যাবে না। ধরা পড়লে যে কি অবস্থা হবে ভাবতেই চায় না। তিতির লম্বা দম নিল। শম্ভু ক্লাব ঘরের দিকে গেল। তার মানে গুরুমকে জানাবে। তারপরেই ওরা তিতিরকে গরু খোঁজা শুরু করবে। হাই হিল স্টিলেটো দুটো পা থেকে খুলে ফেলল তিতির। তিতির দরজা ফাঁক করে উকি দিল। প্যাসেজে কেউ নেই। বাদিকে বাঁকের পরেই বোধহয় নিচে নামবার সিঁড়ি। তিতির গুড়ি মেরে এক পা এগোতে একটা শব্দ পেল। সিঁড়ির দিকে কেউ আছে। গানটা স্কার্টের পেছনে গুঁজে মুড়ি করে ডান দিকে দৌড় দিল। পা দুটো তখনও টনটন করছে, তাও ধরা পড়া চলবে না। আর তারপরেই মনে পড়ল ডান দিকেই তো ক্লাব ঘরটা। বাঁ দিকে দেওয়ালের উপর লেখা টয়লেট। একটা খাঁজ দেখে দিশেহারা হয়ে ঢুকে পড়ল, আর ঢুকেই দুর্গন্ধে বমি উঠে এলো। এটা মেন্স টয়লেট। নিচেতে চিটচিটে পিচ্ছিল তরল, আর তার উপরে দাঁড়িয়ে আছে তিতির। নিঃশ্বাস বন্ধ করল তিতির। হে ভগবান, আর কত নরক দেখতে হবে। কোণের দিকে একটা কল, তার নিচে একটা টিনের বালতি। বাইরে প্যাসেজে দৌড়ের আওয়াজ পেয়ে শক্ত হয়ে গেল তিতির। ওরা তাকে খুঁজছে, আর আরো ভয়ঙ্কর একটা শব্দ তাকে পাথর করে দিল। টয়লেটের দরজা ঘটাং করে খুলে টলতে টলতে ঢুকলো কেউ। দরজার ঠিক পেছনে সিঁটিয়ে থাকা তিতির লোকটার পিঠ দেখল। না গুরুম বা শম্ভু নয়, তবে ক্লাব ঘরেরই কোনো কাস্টমার বা সেই রাতের এজেন্ট। এ লোকটা নিশ্চয়ই মেয়েদের কিনতে এসছে। মাথা হঠাৎ আগুন গরম হয়ে গেল। কিন্তু রাগের মাথায় ধরা পড়ে গেলেই সর্বনাশ। তিতির গুঁড়ি মেরে বসে গেল। লোকটা আরেকটু হলে টুক করে বেরিয়ে যাবে। এর সঙ্গে মল্লযুদ্ধ করার শক্তি তার নেই। ফাইটিং ট্রিক্স সে জানে না। লোকটা বাথরুম করছে।
ঘেন্নায় গা গুলি উঠছে তিতিরের। হাত দিয়ে মুখ চেপে বসে রইল সে। লোকটা বেসিনে হাত ধুতে ধুতে এক মুহূর্তের জন্য থেমে আবার ধুতে লাগলো। সে আয়না দিয়ে দরজার পাশে বসা একটা মেয়েকে দেখেছে। একে কি গুরুং সারা বাড়ি খুঁজতে লোক পাঠালো, আর বেটা এখানে? ক্যা বাত। লোকটা গুনগুন করে কি একটা গান গাইতে গাইতে আনমনে ঘুরে দরজার দিকে আসছে। তিতির যতটা সম্ভব সিঁটিয়ে বসল। লোকটার পা টলছে। নেশার ঘরে তাকে দেখতে পায়নি। দরজাটা আস্তে করে ভিজিয়ে ঘুরে তিতিরের দিকে হেসে তাকালো। ভয় পাথর হয়ে গেল তিতির। তাড়াহুড়ো করে কোমর থেকে লকড গানটা বের করতেই ভুলে গেল। লোকটা এগিয়ে আসতেই যা তাকে কপালে বলে দৌড়ে কলের নিচে গেল। লোকটা তেড়ে এসেছিল। তিতির সেই টিনের বাতিটাকে সর্বশক্তি দিয়ে তুলেই ঘুরিয়ে চালালো। ঠকাং করে একটা শব্দ হলো। ঠিক কোথায় লাগলো, কত জোরে লাগলো সেটা বোঝার সময় নেই। আচমকা মারটা খেয়ে লোকটা বিস্ফারিত চোখে এক মুহূর্ত থমকে দাঁড়ালো। আর মরিয়া তিতির আবার বালতিটা নিচ থেকে উপরে তুলল। পাহাড়কে নিজেই কেঁতড়ে পড়ে গেল। বালতি নামিয়ে রেখে হাঁপড়ের মতো শ্বাস টানতে টানতে ঝুঁকে দেখল থুতনি বেঁকে অদ্ভুতভাবে জ্ঞানহীন অবস্থায় পড়ে আছে লোকটা। তবে মরেনি। রাগে অপমানে লোকটার পেটে পরপর কিক মারল তিতির। লোকটা উঠল না। শালা জানোয়ার, মেয়ে পাচারকারী, মোর মোর। টয়লেটের দরজা খুলে উঁকি মারল। না, আপাতত প্যাসেজে কেউ নেই। ডান দিকে হাত দশেক দূরে একটা বড় দরজা, সেই ক্লাব রুম। যে কেউ বেরিয়ে টয়লেটে আসতে পারে। দুহাতে গানটা ধরে একটু দম নিল। এখন এই প্যাসেজ, সিঁড়ি, একতলা বার, অনেক পথ বাকি। প্রতি কোণে বিপদ ওঁত পেতে বসে। এ তো সব ইন্টারভেল, আর ক্লাইম্যাক্স কি হবে সে জানে না। ওদিকে মনোজ, কুণাল ওয়েট করে নিশ্চয়ই ফিরে গেছে। ওরা এতক্ষণে নীলদা, গঙ্গার, ওদিকে ভূপতি, ওসব ভাবার সময় নেই। আজকের রাতটা নিজেকে বাঁচাতে পারলে ভাবা যাবে। প্যাসেজে বেরিয়ে যেতে গিয়ে থামল। ল্যাট্রিনগুলোর পাশে একটা লম্বা ব্রাশ লাগানো লাঠি দাঁড় করানো, সম্ভবত সুইপারদের। গান থেকে এই লাঠি অনেক বেশি ভালো। গানটাকে পেছনে গুঁজে বাঁ দিকে দেখল। লাঠিটা শক্ত করে ধরে আবার বাঁয়ে ছুঁকল। হেই করুন, কি হলো? মেয়েটা এখনো ধরা পড়লো না? এজেন্টরা সব এসে গেছে। রাতটা কি ফালতু যাবে? এটা তোমাদের কঠিন হয় থাম্পা, অত ভেবো না, ধরা পড়বেই। মেয়েটা যদি পুলিশের কাছে চলে যায়? রিল্যাক্স ব্রাদার, রিল্যাক্স। এখান থেকে বেরোনো মুশকিলই নয়, পুরো নামুমকিন। পেছনে 200 ফুট খাই, একতলায় বার, আর মেইন গেটে জনা চারেক ট্রেন্ড বাউন্সার। দুটো শিকারি কুকুরও আছে। ওগুলো ড্রেস রুমে মেয়েটার ছাড়া জিন্স টপ শুকে পুরো বাড়ি চষতে শুরু করবে। আমার ছেলেরা ফ্লোর, ছাদ সব দেখছে। ততক্ষণ আমার ছেলেরা ফ্রিতে অন্য মেয়ে এনে দিচ্ছে। তাদের নাচক, ভালো মদ আনাচ্ছি, তন্দুরি, হাঁস আর মুরগি। খাও, পিও, ভরপুর চিও। একজন ছেলে উদ্ভ্রান্তের মতো ছুটে এলো। গুরুংয়ের কানে কানে কিছু বলল। গুরুংয়ের চোখ দুটো মুহূর্তে জল জল করে উঠল। ছেলেটাকে কিছু বলে গুরুং শম্ভু থাম্পার দিকে ঘুরল। সম্ভবত মেয়েটাই ফ্লোরেই আছে। টয়লেটে এক কাস্টমার অজ্ঞান পড়ে আছে। এবার আমার ছেলেরা তোর কি হাল করে দেখ। শালিকে হাত মরা করে ছাড়বে। প্যাসেজে দুপাশে পরপর ঘর। সিঁড়ির মুখ অব্দি দৌড়ে আসতেই প্রচন্ড হাঁপ ধরল তিতিরের। পায়ের পাতা দুটোয় হাড় ভাঙা যন্ত্রণা। মাটিতে হাঁটু মুড়ে বসে পড়ে হাঁপাতে লাগলো সে। মুখ তুলে দেখল সামনে হাত দশেক দূরে ল্যান্ডিং, তারপর সিঁড়ি। ল্যান্ডিংয়ের দুপাশে দুটো বাঁক। হামাগুড়ি দিতে সেদিকে যেতে গিয়ে আতঙ্কে ঘুরে দেখল লম্বা প্যাসেজে একজন আসছে। তিতিরকে দেখতে পেয়েছে। হামাগুড়ি দিয়ে আর একটু এগোতেই দৌড়ে প্রায় ঘাড়ের ওপর চলে এলো লোকটা। বাঁশের লাঠি বা গান বের করার সময় নেই।
তিতির গড়িয়ে বাঁ দিকে সরে গেল। আর ধরা পড়তে চায় না সে। লোকটা সোজা আসছিল, সেইভাবেই দৌড়ে তিতিরকে ধরার জন্য ঝুঁকল, কিন্তু তিতির বাঁ দিকে সরে গেছে। লোকটা গতি সামলাতে না পেরে সোজা সিঁড়ির দিকে যেতেই তিতির বাঁশের লাঠিটা সর্বশক্তি দিয়ে লোকটার পিঠে মারল। এই লাঠির আঘাত একদমই গুরুতর নয়, কিন্তু লোকটা ব্যালেন্স হারিয়ে হুমড়ি খেয়ে সোজা সিঁড়ি দিয়ে গড়িয়ে একদম একতলা ল্যান্ডিংয়ে গিয়ে পড়ল। তিতির হামাগুড়ি দিয়ে বাঁ দিক থেকে ডান দিকের বাঁকে ঢুকে থরথর করে কাঁপতে লাগলো। একটা ছোট স্টোর রুমটায় কোণে উল্টো করে রাখা একটা ভাঙা ঝুড়ি, চাপা কিছু জিনিস, কয়েকটা বস্তা, গাদা পুরনো খবরের কাগজ আর 2-3টে প্যাকিং কেস। লুকোনোর জায়গায় নেই। লোকটা আবার উঠে আসবে, নয়তো চেঁচিয়ে সবাইকে জানাবে। ধরা পড়তে আর কয়েক মুহূর্ত বাকি। এখানকার সব লোকেরা তাকে ঠিক শিয়াল কুকুরের মতোই ছিঁড়ে ছিঁড়ে খাবে। শম্ভু, গুরুং, বাঁশের লাঠিটা এখনই মচমচ করছে। এটা কোনো কাজের নয়। কি করবে, কোন দিকে যাবে? সিঁড়িতে একটা পায়ের আওয়াজ শুনে শ্বাস বন্ধ হয়ে গেল তিতিরের। কিছু করতে হবে, কিছু করতেই হবে। আত্মরক্ষার জন্য হরিণ ও সিংহকে শেষ অব্দি চাঁট মেরে যায়। লোকটা উঠে বাঁ দিকটায় উঁকি দিল। বিদ্যুৎ বেগে বস্তা হাতে পেছন থেকে ঝাঁপ দিল মরিয়া তিতির। কোমরের বাঁ দিক থেকে শম্ভুর রুম থেকে নিয়ে আসা মরিচের শিশির প্রায় অর্ধেক বাঁ হাতের মুঠোয়। আন্দাজে লোকটার চোখ মুখ লক্ষ্য করে মাখিয়ে দিয়ে বস্তাটা মাথায় পড়িয়ে দিয়ে আবার পিঠে জোরে ধাক্কা দিল। মরিচের গুঁড়ো চোখে যেতেই পরিত্রাহী চিৎকার করে উঠল লোকটা। দিশে হারা হয়ে তিতির পড়ি মরি সিঁড়ি দিয়ে নামতে যেতেই হুড়মুড়িয়ে পড়ল। গড়ি একদম ল্যান্ডিংয়ে। মাথার হাঁটুতে বেশ জোরে লেগেছে। কয়েক মুহূর্ত দম নিয়ে মুখ তুলতে যেতেই একটা বলিষ্ঠ হাত কপালের চুলের মুঠিটা ধরে মুখটা তুলল। আতঙ্কে বাকরুদ্ধ তিতির দেখল সামনে দুজন বিশাল বাউন্সার। এরা সম্ভবত গেট পাহারা দেয়। তিতিরকে পুতুলের মতো তুলল ওরা। তিতিরকে টেনে ঘষটে সিঁড়ির পাশের সেই স্টোররুমে এনে বালিশের মতো ছুঁড়ে ফেলল। তিতির বিস্ফারিত চোখে ঘুরে দেখল ঘরের দরজা বাইরে থেকে সশব্দে বন্ধ করা হলো। তার মানে ওরা গুরুংকে খবর দিতে গেল। আর তো বাঁচার উপায় নেই। এই গানটা দিয়ে নিজেকে শুট করা ছাড়া আর সত্যিই কোনো বাঁচার পথ নেই। ঘরে কোনো জানালা দেখতে পেল না। শুধু একদিকে দুটো তক্তপোষ, অন্যদিকে 3-4টে বিয়ারের বোতল, একটা টিনের চেয়ার, দুটো মোড়া, একটা ছোট দরজা, নিশ্চয়ই টয়লেটের। এটা কি বাউন্সারগুলোর আড্ডা ঘর? এত কষ্ট করে একতলায় নেমে ধরা পড়ে গেল। তার জীবনটা কি এখানেই শেষ, নাকি জীবন তাকে আর একটু খেলার সুযোগ দিচ্ছে? আতঙ্কে মরিয়া তিতির যন্ত্রণা ভুলে পা ঘষতে ঘষতে টয়লেটে গেল। না, আর বালতি নিয়ে পুরো গ্যাংয়ের সঙ্গে লড়া যায় না। এটা সিনেমা নয়। পাগলের মতো খুঁজতে খুঁজতে বেসিনে এক টুকরো সাবান পেল। মগে জল ভরে সাবানটা তাতে ফেলে দুহাতে ঘষতে লাগলো। খানিকক্ষণ ঘষতেই বেশ কিছু লিকুইড সোপ মতো হয়ে গেল। বাথরুম থেকে বেরিয়ে সে ঘন তরল আগে দরজার সামনে ছড়িয়ে দিল। তক্তপোষের উপর থেকে একটা কম্বল টেনে নিয়ে দরজার বাঁ দিকের কোণে ফেলল। বিয়ারের খালি বোতলগুলোর পাশে একটা হাতল ভাঙা কাপ, সম্ভবত অ্যাস্ট্রে হিসেবে ব্যবহার করে ওরা। সেই কাপটা তুলে মোক্ষম টিপে টিউবটায় মারল। একটা জিনিস খুব একটা মিস করে না তিতির। ঝনাঝন শব্দ, ঘরটা ঝপ করে অন্ধকার হয়ে গেল। তিতির ডিঙি মেরে লাফ দিয়ে কম্বলটার উপর উঠল। দেওয়াল হাতড়ে হাতড়ে ইলেকট্রিক লাইনের কেসিংটা ধরে হ্যাঁচকা টান দিতেই ফটফট করে হুকগুলো খুলে তার ছিঁড়ে গেল। ব্যাপারটা তো সহজ হবে বুঝতেই পারেনি। উত্তেজনায় ঘেমে উঠেছে তিতির। ঠিক তখনই দরাম করে দরজাটা খুলে গেল। দরজার আড়ালে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে তিতির। প্যাসেজের আলো লম্বা ছায়া দেখে বুঝল 4-5 জন লোক। এদের মধ্যে নিশ্চয়ই গুরুং আর শম্ভুও আছে। আগেরবার ঘর অন্ধকার করেই লুকিয়েছিল সে। এবার আর সেসব চলবে না। খোলা ইলেকট্রিক লাইনের কেসিংটা ধরেই দাঁড়িয়েছিল তিতির। ওরা ঘরে পা দিতে চেঁচিয়ে উঠল, সারি আবার আলো নিভিয়ে সার্চ কর, মালটা ঘরেই আছে বা টয়লেটে, লাইটার জ্বালা। সাবান জলে স্লিপ খেয়ে প্রায় হুমড়ি খেয়ে পড়ল 3-4 জন। আর ঠিক পর মুহূর্তেই বিকট আর্ত চিৎকার আর চরচরাত বাজি ফাটার শব্দের সঙ্গে
বিদ্যুৎ চমকের আলোর ঝলকানিতে বিভৎস এক কাণ্ড শুরু হলো। তিতির সেই খোলা তারটা মাটিতে ছড়ানো ভিজে সাবান জলে ফেলেই দরজার পাল্লা ধরে মরিয়া লাফ দিয়ে বাইরের প্যাসেজে। এক ঝলকের জন্য কারেন্ট সেও খেয়েছে। তিতির অবাক হয়ে দেখলো প্যাসেজের লাইটগুলো সব দপদপ করে থেমে গেল। মুহূর্তে সারা বাড়িটাই ব্ল্যাক আউট। চারিদিকে বেশ চেঁচামেচি আর দৌড়োদৌড়ির শব্দ। তিতির অন্ধকারে উঠে হিসেব মতো ডান দিকের দেওয়ালে সিঁটিয়ে গেল। আর তখনই একটা হাত পেছন থেকে তিতিরের মুখ চেপে ধরল। আতঙ্কে পাথর হয়ে গেল তিতির। লোকটার অন্য হাত তার বুকের কাছটা জড়িয়ে আছে। লকেটে হাত লাগতেই যেন একটু থেমে গেল লোকটা। তিতিরের মুখটা ছেড়ে দিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, দিদি চেঁচিও না, আমি ঘুম। মনোজ কুণাল বুঝে গেছে তিতির আর আসবে না। নির্ঘাত ধরা পড়েছে। প্রায় বন্ধ হয়ে যাওয়া ধাবাটায় রুটি তরকা খেয়ে ঘুরে বাইকের দিকে যেতে গিয়ে সামনে দেখল ভূপতি থাপা। এ বাবু, এ তিতির ম্যাম কিধার হ্যায়? কুণাল কিছু বলার আগেই মনোজ বলে ফেলল, ও জিপসি বারে রাত 1টায় এখানে আসার কথা, এখন 2টো। मतलब? মানে এখানে ওয়েট করতে বলেছিল তো, আর এলো না। आप लोगों के पास मोबाइल है, फोन करिए, मैं देखता हूँ। वो सब उनको मार डालेंगे, नहीं तो मेरी ताशी की तरह। ওরা অবাক হয়ে দেখল ভূপতি ঘুরে নেপালি ভাষায় কিছু বলল। আশেপাশের দোকানগুলোর ফাঁকফোকর থেকে বেরিয়ে এলো 10-12 জন দেশি নেপালি লোক। সবাই নিঃশব্দে ওদের পেরিয়ে ভূপতিকে অনুসরণ করে জিপসি বারের দিকে এগিয়ে গেল। অন্ধকারে দেওয়াল ধরে ঘেঁষে ঘেঁষে সিঁড়ির দিকে এগোলো তিতির। কাল সকালেই নীলদা হয়তো ফোর্স নিয়ে আসবে, আর মনোজ কুণাল নিশ্চয়ই এতক্ষণে বাড়ি ফিরে গেছে। এখন আগে সেই আটকে রাখা বাচ্চা মেয়েগুলোকে খুঁজে পাওয়া দরকার। গুং বলেছে তারা জিপসি বারের কোনো রুমে বন্দি আছে। গুং লোকটা সত্যি মারাত্মক ট্রেন্ড কপ। অন্ধকারের মধ্যে শিকারী বেড়ালের মতো দুজন বাউন্সারকে ঘায়েল করল। তিতির অবাক হয়ে দেখল, ইস, তারও যদি বেসিক ট্রেনিংগুলো থাকতো, পড়ে পড়ে মার খেতে হতো না। গুং স্পাইক্যাম ফুটেজ থেকে গুরুং সহ অনেকের কথার এভিডেন্স পাওয়া গেছে। তার প্ল্যান অন্য। তিতির বাচ্চা মেয়েগুলোকে খুঁজে বের করে স্পাইক্যাম লকেটের পেছন দিকটায় চাপ দিলে গুঙ্গের মোবাইলে অ্যালার্ট টোন বেজে উঠবে। তিতির ভাবল নেপাল পুলিশ এত বিদেশি গ্যাজেট কোথা থেকে পায়। যাই হোক, বাচ্চা মেয়েদের উদ্ধার করে এখান থেকে বেরোলেই তার কাজ শেষ। তার মন বলছে ওই সিঁড়ির মুখে বাঁয়ে স্টোর আর ডান দিকের টার্নটায় যাওয়ার দরকার। সারা বাড়িতে হই হুল্লো আর দৌড়োদৌড়ির আওয়াজ। ওরা কি সব আলো জ্বালিয়ে দেবে নাকি? একসময় পেছনে দেওয়াল পেল না, মানে টার্ন। ডান দিকে ঘুরে কিছুটা এগোতেই প্রায় হুমড়ি খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলালো। সামনে নিচে নামার আরেকটা সিঁড়ি। বা পাটা সাবধানে ফেলল। দেওয়াল ধরে 2-3 স্টেপ নামতেই দাঁড়িয়ে পড়ল। একটা চাপা কান্না মেলি গলার। তিতির উঠে এলো। সিঁড়ির বাঁ পাশে কোনো ঘর। শুনে মনে হলো কয়েকটা মেয়ে কাঁদছে। সেই আটকে রাখা বাচ্চা মেয়েগুলো অন্ধকারে ভয় পেয়েছে। তিতির হাতড়ে হাতড়ে সেই দরজাটা খুঁজে পেল। কান দিতেই বুঝলো, হ্যাঁ, ফুঁপিয়ে কান্নার শব্দটা এই ঘর থেকেই আসছে। হাঁসকল খুঁজে পেলেও দেখলো একটা বিশাল তালা দেওয়া। ওদিকে নিচের সিঁড়িতে ধূপধাপ পায়ের শব্দ। খুব হালকা আলোর আভা। ওরা সব টর্চ নিয়ে উপরে উঠে আসছে। তিতির লকেটটায় চাপ দিয়ে দরজার কাছ থেকে সরে গেল, আর তখনই ঝকমক করে সবকটা আলো জ্বলে উঠল। তিতির সিঁড়ি দিয়ে নামতে গিয়ে থমকে গেল। সিঁড়ির ল্যান্ডিংয়ে 2 জন বাউন্সার, আর হঠাৎ পেছন থেকে কেউ তার চুলের গোছটা শক্ত করে ধরল। ফ্যাসফ্যাসে গলায় বলল, সালি বিচ্ছুরেন্ডি, আজ দেখ তোর কি হাল করে ছাড়ি আমরা। তিতিরের দম আটকে গেল। এই গলা সে চেনে। এই গলা গুরুমের। চুলটা ধরেই বস্তার মতো তিতিরকে প্যাসেজ দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে তার ঘরে ঢুকলো গুরুম। তিতির কিছু বলার আগেই পেছন থেকে কোমরে এক সাংঘাতিক লাথি মারল কেউ। হুমড়ি খেয়ে মুখ থুবড়ে ঘরের মেঝেতে পড়ল তিতির।
দেখলো একজন হাফ প্যান্ট পরে বিছানায় আছো, তার পাশে কুঁকড়ে শুয়ে প্রায় অর্ধনগ্ন একটি মেয়ে। গুরুং বলল, ম্যাক, ওটাকে ছাড়ো, আজকে একে শিকার করবো। তিতির আতঙ্কে উঠে দাঁড়াতে যেতেই বুঝলো লাথিটা বোধহয় তার কোমর ভেঙে দিয়েছে। যন্ত্রণায় চোখ ফেটে জল বেরিয়ে এলো। আতঙ্কে গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। কোমর হাতড়ে দেখলো গানটা নেই, লাথিটাকে কোথাও পড়ে গেছে। গুরুং রাগে এক বিশ্রী গালাগাল দিল, তারপর সর্বশক্তির এক থাপ্পড় মারল। তিতির বিছানায় উপর হয়ে পড়ল আর উঠল না। আতঙ্কে, যন্ত্রণায় আর এই বিশাল থাপ্পড়ে জ্ঞান হারিয়েছে। গুরুং তার বেলটা খুলতে লাগলো। শম্ভু, থাম্পা আর দুজন বাউন্সার চুপচাপ দাঁড়িয়ে আছে। ছাড়া পাওয়া সেই মেয়েটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলা হয়েছে। গুরুং তিতিরের পায়ে পিঠে সপাং সপাং করে বেল্ট চালাতে লাগলো। তিতির কেঁপে কেঁপে উঠল। রাগে ফুঁসতে থাকা গুরুং মারতে মারতে বলল, তোকে এবার সবাই মিলে পিষে মারবো। আগে আমি, এরপর বাকিরা। সালি, আমাদের পুরো ধান্দা চৌপাট করতে এসছিস। তোর জন্য আজ এজেন্ট মিট ভেঙে গেল। একজন এজেন্টকে মেরে অজ্ঞান করেছিস, একজনের চোখ প্রায় অন্ধ করেছিস, রঘুর চোখ ড্যামেজ করেছিলি, আর আমাদের সবাইকে মারাত্মক কারেন্ট শক দিয়েছিস। আমার মেয়েগুলোকে ছড়িয়ে নিয়ে যাবার ধান্দা। এবার দেখ দেখ সালি, এবার দেখ সালি কারেন্ট শক কাকে বলে। পাশের মেয়েটা বিস্ফারিত চোখে তিতিরের অবস্থা দেখল। বেল্টের মারে পিঠের জামা ছিঁড়ে গেছে। জ্ঞান ফিরলেও ওঠার ক্ষমতা নেই। এই মেয়েটা তো বারে ওয়েটারের কাজ করেছিল, তারপরও একাই এদের সবাইকে কারেন্ট শক দিয়েছে নাকি? এ কি পুলিশের মেয়ে? সত্যি তাদের বাঁচাতে এসেছিল? দিনের পর দিন এদের সব জানোয়ারদের ভোগের শিকার হওয়ার থেকে কি মুক্তি দিতে এসেছিল? তাহলে তো একে বাঁচানো দরকার। কিন্তু কিন্তু একে তো ওরা সবাই মেরে ফেলবে। দরজার চৌকাটে চোখ পড়তে তার চোখটা জল জল করে উঠল। একটা গান পড়ে ওই বাচ্চা মেয়েটা একা সাহস করে এদের ডেরায় ঢুকেছে, আর তারা কি চুরিয়া পড়ে বসে থাকবে? সকাল হতে দেরি আছে। যা থাকে কপালে বলে জিপসি বারের দিকে দলবল নিয়ে দৌড়ে গেল ভূপতি। পুরো বার আর দোতলা বাড়ির অনেকটাই অন্ধকার, কেন জানে না, কিন্তু এতে অ্যাটাক করার সুবিধে। 10-12 জনের হঠাৎ আক্রমণে চমকে তাকালো গেটের বাউন্সারটা। কিছু বোঝার আগেই উর্জুপুরি লাঠির আঘাতে মাথা চেপে মাটিতে শুয়ে পড়ল। ভূপতিরা সব দরজা পেরিয়ে জিপসি বারে ঢুকল। কি এক বিশ্রী অস্বস্তিতে ছটফট করে চোখ মেলল তিতির। একটা ঘর ঘর শব্দ, কেউ তাকে জিভ দিয়ে চাটছে। দুটো মূর্তিমান শয়তান, দুটো কালো দেশি কুকুর তার সারা শরীর শুঁকছে, চাটছে, আর তাকে ঘিরে বসে মজা নিচ্ছে বন মানুষের মতো কয়েকজন। দেওয়ালে পড়া তাদের ছায়াগুলো ঠিক প্রেতের মতন নড়ছে। তিতির চমকে উঠতেই ওরা কুকুর দুটোকে সরিয়ে ঘরের বাইরে নিয়ে গেল। সারা পিঠ আর পা এ দুটোই বেল্টের মারের অসহ্য যন্ত্রণা। এভাবে দগ্ধে দগ্ধে যন্ত্রণাদায়ক মৃত্যু সে দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। গুরুং, শম্ভু, থাম্পা ঝুঁকে এলো তিতিরের দিকে। আতঙ্কে কুঁকিয়ে উঠল তিতির। এবার নৃশংস অত্যাচার শুরু করবে এরা। আর সঙ্গে সঙ্গে একটা বিকট কর্ণবিদীর্ণ আওয়াজ, থাম্পার তীব্র আর্তনাদ। আবার সেই বিকট শব্দ। গুরুং ঘুরে দেখল সেই মেয়েটার দুহাতে টান করে ধরা গান, চোখে ঘৃণার আগুন।
এটাই সেই শম্ভুর গানটা। এই মেয়ে পেল কি করে সেটা? মেয়েটা চরম মুহূর্তে তাদের অন্য মনস্কতার সুযোগে আর ঘুরেই দেখলো তিতির বিছানা থেকে নেমে হামাগুড়ি দিয়ে সেই মেয়েটির কাছে চলে গেছে। টলতে টলতে উঠে মেয়েটিকে ভাঙা গলায় বলল, তুমি তুমি অন্য মেয়েদের নিয়ে এসো, আমি এই জানোয়ারগুলোকে গান পয়েন্টে আটকে রাখছি, যাও। তিতিরের হাতে গানটা দিয়ে মেয়েটি দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। তিতির দরজার পাশে দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে শক্ত হাতে গান ধরে হাঁপাতে লাগলো। হাতে আগ্নেয়াস্ত্র থাকাতে মাথাটা আবার চড়ছে। না আর নয়, এবার সত্যি গুলি চালাবে সে। এই নরপশুগুলো দিনের পর দিন কত মেয়েদের সর্বনাশ করেছে। তিতির দেখলো থাম্পার রক্তে ভেজা শরীরটা বিছানায় লুটিয়ে পড়ে। শম্ভু বাঁ কাঁধ চেপে বসে রক্তধারা আটকাচ্ছে। গুরুং আর বাকি দুজন শ্বাস বন্ধ করে দিচ্ছে। এই মেয়েটা এত মার খেয়েও দাঁড়িয়ে আছে কি করে? সারা শরীরে বেল্টের ঘায়ে বিধ্বস্ত ক্ষতবিক্ষত রক্তাক্ত মেয়েটাকে আলোয় ভয়ঙ্কর পিশাচের মতো লাগছে। তিতির টলছে, তাও দাঁতে দাঁত চেপে হাতটা স্টেডি রাখার আপ্রাণ চেষ্টা করছে। ভাঙা ফ্যাস ফ্যাসে গলায় বলল, করুন, তোমরা অনেক মেয়ের জীবন নষ্ট করেছো। আজও কিছু বাচ্চাকে পাচার করতে। এই মেয়েটি গুলি না চালালে তোমরা আমায় মেরে ফেলতে। এবার যদি কোনো চালাকি করো তাহলে আমিও গুলি চালাবো। যদি চাও আমি গুলি না চালাই তো বলো, মধুকার বাড়ি ভূপতি থাপার মেয়ের দাসীকে কিভাবে মেরেছো বলো। হঠাৎ বিদ্যুৎ বেগে পাশ থেকে একটা বালিশ নিয়ে তিতিরের দিকে ছুটল গুরু। আর সেই মুহূর্তেই ট্রিগারটা টিপল তিতির, আর বম ব্লাস্টের মতো শব্দ, সঙ্গে ঠং করে এক শব্দ বুঝিয়ে দিল গুলিটা বালিশ ফুঁড়ে কোনো ধাতব কিছুতে লেগেছে। সিলিং ফ্যান। হেঁটে যাওয়া বালিশের তুলোগুলো স্নো ফলের মতো ছড়িয়ে পড়তে লাফিয়ে বিছানা থেকে নামতে গিয়েই থেমে গেল গুরু। ফ্যানটা ব্লেড শুদ্ধ ওদের মাথার উপর দরাম করে পড়েছে। আর সঙ্গে সঙ্গেই দরজায় 7-8 জন মেয়ে এসে দাঁড়ালো। তাদের প্রত্যেকের দৃষ্টিতে আগুন জ্বলছে। সে আগুন ভস্ম করে দিতে চাইছে গুরুং আর বাকিদের। সে মেয়েটা দৌড়ে এসে তিতিরকে ধরল। তুমি ঠিক আছো তো? আমি জানতাম নতুন মেয়েদেরকে কোন ঘরে আটকে রেখেছিল, কিন্তু তালা ভাঙতে গিয়ে দেখি একটা সাদা জামা নীল জিন্স পরা লোক ওই দরজা ভেঙে ওদেরকে বের করছে। গুং, ওই লোকটা কোথায়? জানি না, চলে গেল। ও, তুমি তুমি জানো তাসি বলে একটা মেয়ে, গরিব মেয়ে? জানি, তাকে তো এরাই মেরে ফেলেছে। কোঠি থেকে এখানে এনে পাশবিক অত্যাচার করে করে। কিন্তু সে তোমার কে হয়? তিতির চোখ চেপে বন্ধ করল। সেটা তো জানতো, তাসির লাশ কুলি বস্তিতে পাওয়া গেছিল। মেয়েটা কি এই জন্যই তাকে বারবার নক করতে চাইতো? কখনো পালক, কখনো সে রাংতা। একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ খোলে, দেখলো মেয়েগুলো গুরুংদের উপর ঝাঁপিয়ে পড়েছে। তিতির হঠাৎ দেখলো বিছানার কোণে পড়ে আছে গুরুংয়ের বেলটা। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে বেলটা তুলে নিয়ে সপাত সপাত করে চালাতে লাগলো গুরুংয়ের উপর। সরে গেল মেয়েরা। খেয়াল করলো না দরজায় ভূপতি তার দলবল নিয়ে এসে দাঁড়িয়েছে। দৌড়ে এসে তিতিরকে ধরলো। रुक जाओ बेटी, रुक जाओ। उन लोगों का वो बार हमने तोड़ दिया है। हाँ, और मेरा आदमी सिलीगुड़ी खबर भेजने भी चला गया है। कुछ देर बाद तुम्हारा दोस्त लोग भी पुलिस लेके यहाँ पर आएंगे और ये सब बेटियां सारे FIR करेंगी। सबसे बड़ी गवाह तो तुम दोगी। हाँ, देखना इन लोगों का खेल खत्म होगा, एकदम खत्म। हाँ, एकदम खत्म। তিতির একটু শান্ত হলো। ভূপতি ওকে টেনে সরিয়ে আনলো। তিতির হাঁপাতে হাঁপাতে তাকালো গুরুংয়ের দিকে। পর মুহূর্তেই ভূপতির হাত ঝটকায় ছাড়িয়ে নিয়ে সোজা গিয়ে অবোধ গলা ভাঙা চিৎকার করে কাঁদতে কাঁদতে বেলটাকে চালাতে লাগলো কুকড়ে বসা গুরুংয়ের ওপর।
এই কান্না তাকে অত্যাচার অপমানের জন্য নাকি ওই তাসি আর বাকি সব মেয়েদের জন্য বুঝতে পারল না তিতির। মারতে মারতেই একসময় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ভোরের আলতো আলোয় পা টেনে টেনে রক্তাক্ত ক্ষত বিক্ষত চোখ মুখ নিয়ে ভূপতির সঙ্গে বেরিয়ে এলো তিতির। খুব কষ্ট করে নিজের ড্রেস পরেছে তিতির, আর শরীরের প্রতিটি অংশে নৃশংস মারের ক্ষত। মাকে কি বলবে জানে না। কোনো খাদে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট আর বুনো কুকুরের আক্রমণ। বিশ্বাস করবে কিনা তা এখন ভেবে লাভ নেই। তবে বাড়ি ফেরার আগে অবশ্যই ফার্স্ট এইড দরকার। মনোজরা তিতিরকে দেখে ছুটে এলো, জড়িয়ে ধরল। পাখির মতো তিরতির করে কাঁপছে তাদের ক্লাসমেট তিতিরের শরীরটা। মনোজ কুণালরা জানে এর মধ্যেই অন্য এক সত্যিকারের লড়াকু তিতির লুকিয়ে আছে। চিয়ার আপ চ্যাম্প, চিয়ার আপ। তিতিরা কাঁদে না, কখনো না। আর তোর থোবড়া তো বলছে ওরা সবাই তোকে উদম মারধর করেছে। তিতির মুখ খুলে বাঁ হাতের চেটোয় চোখ দুটো মুছে নিয়ে তাকালো। খপ করে কুণালের কলারটা ধরে মুখের কাছে টেনে এনে বলল, হ্যাঁ রে স্টুপিড, আমার থোবড়াটাই দেখছিস। ওই গুরুংটাকে যে আমি আর অন্য মেয়েরা উদম কেলিয়েছি সে খবর রাখিস? ওটাই ক্লাইম্যাক্স ছিল। দাঁড়া দাঁড়া, দিন দুয়েক হরলিক্স খেয়ে খেয়ে গায়ে গতরে হয়নি, তারপর। হঠাৎই নিজের লকেটটায় হাত পড়তে অন্য মনস্ক হয়ে গেল তিতির। এদিক ওদিক তাকিয়ে নিজের মনে বলল, তবে একটা চরিত্র ঠিক কোথায় হাওয়া হয়ে গেল, কেন হাওয়া হয়ে গেল তা তো বুঝতে পারছি না। পুলিশের একজন অফিসার এগিয়ে এলেন ওদের দিকে। হেসে তিতিরকে বললেন, শাবাশ তিতির, তুমি আর তোমার বন্ধু মিলে অনেক ফুটেজ এভিডেন্স মেল করে পাঠিয়েছ। এমনকি এদের এক জুফান মিক্স ট্রফি ড্রাগ ডেরার খোঁজ অব্দি। আমাদের একটা দল তো ইতিমধ্যে ওখানে রেড করতে চলে গেছে। তো সেই বন্ধুটি কি এরা? তোমার সঙ্গে এদের স্টেটমেন্টটাও লাগবে। না, এরা নয়, কিন্তু সে তো নেপাল পুলিশের লোক ছিল। কিসাম গুং। আমি তো। পুলিশ অফিসারটি একটু শক্ত হয়ে গেল। কি নাম বললে? গিরিনাথ গুম? কি? হ্যাঁ হ্যাঁ, কেন স্যার? শোনো তিতির, লোকটা নেপাল পুলিশের কেউ নয়, একজন কুখ্যাত আন্তর্জাতিক গুপ্তচর। হাসতে হাসতে খুন করতে পারে। গিরিনাথ গুম টেকনিক্যালি ভারত নেপাল দুই দেশেই ওয়ান্টেড। ওর এক বোন প্রতিভা পান্ত সম্ভবত গুরুংদের হাতেই ব্রুটালি মার্ডার হয়। তারপর থেকে এই লোকটা সিক্রেটলি গা ঢাকা দিয়ে এই গ্যাং আর জিপসি বারটাকে নষ্ট করতে চাইছিল। তিতির স্তব্ধ হয়ে গেল। আন্তর্জাতিক গুপ্তচর? তাই এত গ্যাজেট ডিভাইস ইউজ করে আর তাকে দিয়ে মেন কাজটা করিয়ে নিল। অবশ্য গুং না থাকলে সে গোলাপ মহল্লায় আনমনে তার লকেটটায় হাত দিল তিতির। পুলিশ অফিসারটি আবার বলল, এখন বুঝলাম গুরুংকে মেরে গুং তার শেষ খেলাটা খেলে চলে গেল। বোনের হত্যার প্রতিশোধ। গুরুংকে মেরে মানে? হ্যাঁ, তুমি সম্ভবত অজ্ঞান ছিলে। ভিড়ের মধ্যে কেউ গুরুংয়ের কাঁধে কোনো তেজস্ক্রিয় নিডল পাইপ জাতীয় কিছু একটা ফুটিয়ে দেয়, আর সেটা রক্তে মিশে যেতেই গুরুং মিনিট 15 যন্ত্রণায় ছটপট করতে করতে মারা যায়। বাকিটা পোস্টমর্টমে জানা যাবে। অপরাধ আর অপরাধীদের বিরুদ্ধে তিতিরের এই লড়াইয়ের গল্প কি এখানেই শেষ, না এখান থেকেই শুরু? সেটা না হয় সময় আর পরিস্থিতিই বলবে। এতক্ষণ শুনছিলেন সতীর্থদের লেখা শিকার খেলা গল্পের শেষাংশ, আবার শিকার খেলা। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেল করতে পারেন frequencylive5@gmail.com এই ঠিকানায়, এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ হন্টেড 100। হন্টেড 100-এর আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন। Haunted
হান্ড্রেড